নমস্কার সকলকে, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। আমার চ্যানেল স্কেটেলসে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্কেটেলসের আজকের গল্পটা তোমরা কে কোথা থেকে শুনছো এক্ষুনি আমাকে সেটা কমেন্ট করে জানাও। আমার জেনে খুব ভালো লাগে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প শোনো। আজ তোমরা শুনবে স্কেটেলসের বিশেষ নিবেদন অঙ্কুর বরের লেখা শ্রী সদাময়ী সেবাশ্রমের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি তোমরা যদি এখনও পর্যন্ত না শুনে থাকো তাহলে ডেসক্রিপশনের উপরে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু প্রথম পর্বটা শুনে নাও। প্রথম পর্ব শোনা থাকলে বাকি কাহিনী বুঝতে তোমাদের সুবিধা হবে। প্রথম পর্বে তোমরা শুনেছ হিমাচল প্রদেশের কুপ্রা অঞ্চলের উত্তর পশ্চিম দিকের এক জঙ্গলে এক হাইলি প্রোটেক্টেড আশ্রম অবস্থিত। আশ্রমের নাম শ্রী সদাময়ী সেবাশ্রম, যেখানে মানুষ নাকি একবার গেলে আর ফিরতে পারে না। দেশের অনেক গুপ্তচরই সেখানে গেছে গোপন তথ্য খুঁজে বের করতে যে কেন এই আশ্রম এত বিখ্যাত, কেন দুরারোগ্য ব্যাধি সারাতে মানুষ দেশ বিদেশ থেকে ওখানে যায়। কিন্তু যারা গেছে তারা কেউই আর বাইরে আসেনি। সেখানেই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তিতির, যে কিনা একজন সুদক্ষ সাংবাদিকের দায়িত্ব পালন করে এসেছে চিরকাল, চলে এসেছে আসল সত্যিটা খুঁজে বের করে পাবলিকের সামনে নিয়ে আসতে। বিখ্যাত অভিনেত্রী সুচরিতা সান্যাল ওই আশ্রমে যাওয়ার পর কেন আর ফিরে আসেননি তাও জানতে হবে তিতিরকে। প্রসঙ্গত বলে রাখি, তিতির নিজের সাংবাদিক জীবন থেকে সরে আসলেও বছর চারেক পর আবার এই কাজে ফিরতে বাধ্য হয় নিজের অসুস্থ ছোট ছেলের ট্রিটমেন্টের বিপুল খরচ বহন করার জন্য। সদাময়ী সেবাশ্রমে প্রবেশ করেই তিতির বুঝতে পারে এখানে পদে পদে বিপদ রয়েছে এবং সর্বত্র ছড়িয়ে রয়েছে শুধু রহস্য আর রহস্য। নানা কৌশল অবলম্বন করে সে কড়া সিকিউরিটির নজর এড়িয়ে মূল আশ্রমে প্রবেশ করতে সক্ষম হয়। মাঝরাতে ঘুম থেকে তুলে দিয়ে আশ্রমের মাদাম সব নবাগত মেয়েদের হুকুম দেন স্নান সেরে পোশাক চেঞ্জ করে পুরনো অলংকার সব খুলে দিতে, কারণ তাদের নাকি আজ শুদ্ধি হবে তীর্থগৃহে। তারপর মূল আশ্রমে প্রবেশ। তিতির নিজের গলার লকেট, যেখানে গোপন ক্যামেরার পার্টস লুকোনো ছিল, তা খুলে রেখে বাকি মেয়েদের সঙ্গে বেরিয়ে পড়ে মাদাম সুফিনের পিছন পিছন। জঙ্গলে যেতে যেতে সবার কানে আসে বাজনা বাজার শব্দ, খোল, করতাল, মাদল ইত্যাদি। মাদাম সুফিন নির্দেশ দেন চোখ বন্ধ করে ফেলতে, কিন্তু তিতির সজাগ দৃষ্টিতে দেখে ফেলে যে 15 জন পুরুষ বাজনা বাজাতে বাজাতে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের পরনে হাঁটু অবধি সাদা আলখাল্লা। তাদের মধ্যে রয়েছে একটা ছোট কালো রঙের পালকি জাতীয় কিছু। তিতির লক্ষ্য করে সেই ছোট্ট পালকির মধ্যে থেকে কিছু যেন সমানে নড়াচড়া করছে। তা দেখে সে সত্যি অবাক হয়, কারণ অত ছোট পালকিতে কারুর থাকা সম্ভব নয়। তার পরের ঘটনা তোমরা আজ শুনতে চলেছ। শুরু করছি স্কেটেলসের আজকের বিশেষ নিবেদন অঙ্কুর বরের লেখা শ্রী সদাময়ী সেবাশ্রমের দ্বিতীয় পর্ব। ঘরটা বেশ বড়, বেশ নিচু ছাদ, লম্বা লোকজনের মাথা ঠেকে যাওয়ার ভয় থাকে। বাঁশের দেওয়াল, পুরো ঘর জুড়ে মাত্র 2টো জানালা। এই মুহূর্তে সেটাও বন্ধ। ঘরে ঢোকার একটাই দরজা, সেটাও এতই ছোট যে প্রায় হামাগুড়ি দেওয়ার মতো করে ঢুকতে হয়। গোবর দিয়ে নিকোনো মেঝের উপর খেজুর পাতার চাটাই বিছিয়ে তার উপর ছোট ছোট তোষকের মতো গদি পেতে রাখা হয়েছে। তিতির সহ বাকি 9 জন মহিলা এই মুহূর্তে সেই গদির উপরে বজ্রাসনের ভঙ্গিতে বসে রয়েছে, হাত দুটো কোলের উপরে রাখা। ঘরের একদিকে একটা ছোট টেবিল, তার উপরে থরে থরে সাজানো রয়েছে নানান আকৃতির মোমবাতি। সবগুলোই জ্বলছে এই মুহূর্তে। এছাড়াও ধূপের সুগন্ধ তো রয়েছেই। প্রত্যেকের পাশে একটা ঢাকা দেওয়া তামার ঘটি রয়েছে, আর রয়েছে তামার গামলা।
কি হবে এসব দিয়ে। ওদের ঠিক সামনেই পুরো দেওয়াল জুড়ে একটা কালো মখমলের পর্দা টাঙানো। পর্দার উল্টো দিকে ঠিক কী রয়েছে তা বোঝা যাচ্ছে না। প্রায় মিনিট 20 ওরা এই ঘরে একইভাবে বসে রয়েছে। সেই যে তাদের এইভাবে বসিয়ে মাদাম সুফিন গিয়েছেন, তারপর আর কোনো পাত্তা নেই। এদিকে বসে বসে তিতিরের কেমন যেন এক তন্দ্রার ঘোর চলে আসছে দু চোখের পাতায়। ঠিক এমন সময় দরজার দিক থেকে একটা শব্দ। একজন অশীতিপর বৃদ্ধা হামাগুড়ি দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করছেন। তার পিছন পিছন মাদাম সুফিন এবং অন্যান্যরা। বৃদ্ধার পরনে একই রকমের সুতির আলখাল্লা। শরীরের চামড়া কুঁচকে গিয়েছে। বলিরেখায় মুখে অজস্র দাগের কাটাকুটি খেলা। মাথার চুল প্রায় উঠেই এসেছে। যেটুকু বাকি আছে সেটুকুও স্বর্ণরির মতো সাদা। বৃদ্ধার হাত পা কাঁপছে। তিতিরের যেন চোখ সরছে না বৃদ্ধাটির থেকে। এই বৃদ্ধাকে দেখে মনে হচ্ছে তাকে যেন মৃত্যুশয্যা থেকে তুলে আনা হয়েছে এখানে। অথচ চোখ জোড়া কি ভয়ঙ্করভাবে ধকধক করে জ্বলছে। দেখে মনে হয় সে যেন তার সমস্ত জীবনী শক্তি ওই চোখ জোড়ায় সঞ্চয় করে রেখেছে। কত বয়স ওই মহিলার? 100 নাকি তারও বেশি? সকলে প্রণাম করো। ইনি মাদাম রীতা, সদাময়ী সেবাশ্রমের সবচেয়ে পুরনো আশ্রমিক, আমাদের সকলের জ্যেষ্ঠ। সকলে প্রণাম করতেই মাদাম সুফিন আবার বলে উঠলেন, তোমাদের অশেষ ভাগ্য যে মাদাম রীতা আজ তোমাদের সন্তজির সম্মুখে দীক্ষা দেওয়াবেন। কথাটা বলেই তিনি এগিয়ে গিয়ে এক এক করে টেবিলের মোমবাতিগুলো নিভিয়ে দিতে লাগলেন। বৃদ্ধা প্রত্যেককেই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন। কিন্তু তিতিরের চোখে আচমকা তার চোখ পড়তেই তার বুকের ভিতরটা মনে হলো কেঁপে উঠল। পুরো ব্যাপারটা এক মুহূর্তের জন্য, কিন্তু তিতিরের মনে হলো ওই বৃদ্ধার দৃষ্টি যেন এক্স-রে মেশিনের মতো তার ভেতর পর্যন্ত দেখে দিলেন। ওদিকে এক এক করে মোমবাতি নিভিয়ে দেওয়ায় ঘরের ভিতরে নেমে এসেছে আধো অন্ধকার। আর তখনই বোঝা গেল কালো পর্দার উল্টো দিকে কোনো দেওয়াল নেই, বরং সেখানেও জ্বলছে মোমবাতি। বৃদ্ধা দুজন মহিলাকে হাতের ইশারা করতেই তারা দুই দিক থেকে সেই মখমলের পর্দাটিকে টান দিল। আর তখনই দেখা গেল একটা পাতলা লাল জালের মতো পর্দার আড়ালে বসে রয়েছে একজন পুরুষ। আলোটা পেছন দিকে থাকায় মুখটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরেও একে পুরুষ বলা যায় কি? বয়স 45 থেকে 46, সুঠাম দেহ, মাথায় পিঠ ছাপানো ঝাঁকড়া চুল। মুখ দেখার উপায় নেই, কারণ এক কালো পাতলা কাপড় ঘোমটার মতো করে মুখটা ঢেকে রেখেছে। পরনে বাকিদের মতো একই ধরনের একটা সাদা জোব্বা। কাঁধের দুই পাশ থেকে ঝুলে রয়েছে একটা কালো চাদর। পায়ে ঘুঙুর। এই ধরনের ঘুঙুর মূলত ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য যারা করেন তারা পরে থাকেন। কে এই লোক? লোকটির দেহ পুরুষালী, অথচ শরীর জুড়ে কেমন যেন নারীর বিভঙ্গ। ওদিকে আচমকাই তিতিরের চোখ আটকে গিয়েছে অন্য কিছুতে। একটা কুচকুচে কালো সাপ কি অবলীলায় লোকটির গলায়, মাথায়, কাঁধে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, লোকটি হাতের বিভঙ্গে সেই সাপটিকে নিয়ে খেলা করছে অদ্ভুত ভঙ্গিতে। আর সেই সাপের থেকেই ক্রুদ্ধ ফোঁস-ফোঁসে স্বর ছড়িয়ে পড়ছে পুরো ঘর জুড়ে। কিন্তু লোকটি নির্বিকার। সদাময়ী সেবাশ্রমে আপনাদের স্বাগত জানাই। মাদাম রীতার ক্ষণক্ষণে স্বর ছড়িয়ে পড়ল ঘরের ভিতরে। আজকের এই দীক্ষা অনুষ্ঠানে তোমরা তোমাদের আগেকার জীবন বিসর্জন দিয়ে এগিয়ে যাবে নতুন এক জীবনের দিকে, মুক্তির দিকে। কিন্তু মুক্তি তো এত সহজে নয়। এই পাপে জর্জরিত শরীর নানান দোষে দুষ্ট, তাকে শুদ্ধ করা প্রয়োজন। তিতিরের কানে বৃদ্ধার কথাগুলো যেন প্রবেশ করছে না। সাপের হিসহিসে শব্দ যেন তাকে বধির করে দিয়েছে। এই দীক্ষা গ্রহণের পরে তোমরা আর কেউ কোনোদিন এই আশ্রমের বাইরে যেতে পারবে না। তোমরা ভেবে চিন্তেই এখানে প্রবেশ করেছ, কিন্তু তারপরেও
অনেকে লুকিয়ে পালানোর চেষ্টা করে, তাদের পরিণতি ভালো হবে না। আর যারা বলে এখান থেকে যেতে চাইবে, সেই হরিয়ানার ছটফটে মেয়েটা। তিতির স্পষ্ট দেখল লাল পর্দার আড়ালে একজোড়া চোখ মুহূর্তের জন্য জ্বলে উঠেই নিভে গেল, আর তারপরেই একটা রিন রিনে স্বর ছড়িয়ে পড়ল ঘরের ভিতরে। তারা অবশ্যই যেতে পারে, কিন্তু কারণ জানাতে হবে। কারণ যুক্তিযুক্ত হলে অবশ্যই তারা যেতে পারবে, কিন্তু একবার যারা এখানে আসে তারা ঠিক যেতে চায় না এখান থেকে। আর ঠিক তারপরেই দেহটা উঠে দাঁড়ালো, তারপর লাল পর্দাটা ভেদ করে ওদের সামনে এসে দাঁড়ালো, আর দাঁড়ানো মাত্রই এক উগ্র চন্দনের গন্ধ ধাক্কা মারল তিতিরের নাকে। লোকটিকে যতটা বেঁটে ভেবেছিল তিতির, মোটেও অতটা বেঁটে নয়। আমি এই আশ্রমের সন্তজি। তোমরা নতুন, তাই চাই এখানকার নিয়মগুলো তোমরা বিনা প্রশ্নে মেনে চলো। অত্যধিক কৌতূহল মাঝে মধ্যে বিপদ ডেকে আনে, সেটা কিন্তু মনে রেখো। আজকের পর থেকে তোমরা তোমাদের পুরনো সব কিছু ভুলে যাবে, এমনকি নামও। দীক্ষার পরে তোমাদের নতুন নাম দেওয়া হবে। এখানে উপস্থিত প্রত্যেকেরই দেওয়া হয়েছিল। নিয়ম নিষ্ঠার সঙ্গে সমস্ত নিয়ম মেনে চললে এক সময় তোমরা এই আশ্রমের মাদামও হয়ে উঠবে। এই তাহলে সন্তজি? তিতির আর চোখে একবার আপাদমস্তক নিরীক্ষণ করে নিল। যার আদেশের বাইরে এই আশ্রমের গাছের পাতাটুকুও নড়ে না, কিন্তু এই লোক মিথ্যা বলছে। এই লোক যতই বলুক, আজ পর্যন্ত কেউই এই আশ্রমের বাইরে যেতে পারেনি। যারা একবার সদাময়ীর ভিতরে প্রবেশ করেছে তারা পৃথিবী থেকে চিরকালের জন্য হারিয়ে গিয়েছে। মাদাম রীতা ক্ষণক্ষণে স্বরে বলে উঠলেন, ঘটিগুলো তোলো। সকলে দেরি না করে ঘটিগুলো তুলে নিতেই মাদাম সুফিন এগিয়ে এলেন প্রথম জনের দিকে। তারপর একটা ধারালো ছুরি দিয়ে অন্য হাতটা চেপে করতল বরাবর একটা ফালা করতেই আর্তনাদ করে উঠল মেয়েটা। মাদাম সুফিন কঠোর হাতে সেই মেয়েটার কাটা হাতটা তামার গামলার উপরে ধরে সেই ঘটির জলটা অর্ধেক ঢেলে তার হাতটা ধুইয়ে দিলেন, আর বাকি অর্ধেকটা তার মাথায় ঢেলে দিলেন। গামলার রক্ত জলটা তুলে ধরলেন তার মুখের সামনে। এক ঘটে খেয়ে নাও। ঘিন ঘিন করে উঠল তিতিরের গা। এসব কি? ওইদিকে মাদাম রীতার ঠোঁটের ফাঁক থেকে বেরিয়ে আসছে অস্ফুট কিছু শব্দ। বৃদ্ধা দাঁড়াতে পারছেন না ঠিক করে। ওদিকে হাত দুইখানা দেহের দুই দিকে প্রসারিত করে তিনি যেন এক ঘোরে চলে গিয়েছেন। চোখ উল্টে গিয়েছে, পুরো দেহটা থরথর করে কাঁপছে। প্রথমের মেয়েটি মাদাম সুফিনের নির্দেশে কোনো রকমে সেই গামলার রক্ত ধোয়া মুখ দিয়েছে কি দেয়নি, ঠিক তখনই ঘটনাটা ঘটল। মুহূর্তের মধ্যে সেই মহিলার হাত থেকে তামার পাত্রটা পড়ে জলটা চারিদিকে ছড়িয়ে পড়ল। একটা প্রচণ্ড আর্তনাদ ছড়িয়ে পড়ছে মেয়েটার গলা চিরে। মেয়েটা পুরো কাটা ছাগলের মতো ছটকাচ্ছে, আর শুধু তাই নয়, মুখের ভিতর থেকে বেরিয়ে আসছে ফেনা। আঁতকে উঠল তিতির সহ বাকি সকলে। কি হলো এটা? সন্তজি কাল বিলম্ব না করে এগিয়ে গেলেন মেয়েটির মাথার কাছে। তারপর ডান পায়ের বুড়ো আঙুলটা তার ঠিক কপালের মাঝে ছুঁয়ে বিড়বিড় করে কি যেন আওড়াতে লাগলেন। তিতির সহ বাকি সকলেরই মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছে যেন। অল্পক্ষণের মধ্যেই মেয়েটির আর্তনাদ থেমে গেল, আর মেয়েটি স্থির হয়ে শুয়ে রইল। মেয়েটির চোখ জোড়া ছাদের দিকে নিবদ্ধ। হাঁ হয়ে যাওয়া মুখে শ্বাস বায়ু প্রবেশ করছে। হ্যাঁ, মেয়েটা বেঁচে আছে, অথচ এক মুহূর্ত আগেও মনে হচ্ছিল সে বাঁচবে না। সন্তজির রিনরিনে স্বর আবার ছড়িয়ে পড়ল ঘরের বাতাসে। শুদ্ধ হয়েছে শরীর, পুনর্জন্ম হলো, দীক্ষা সম্পূর্ণ হয়েছে তোমার। আজ থেকে তোমার নাম হলো মীরা। তিতির দেখল
প্রথমের মেয়েটি ততক্ষণে উঠে বসেছে সোজা হয়ে, সম্ভবত একটা ঘোরে রয়েছে। ঠিক হয়ে যাবে, কিন্তু একটু আগেই যেটা ঘটল সেটা কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছে না তিতির। কিন্তু মনে রাখারই বা দরকার কি, কারণ মীরার পরে মাদাম সুফিন ছুরি হাতে এগিয়ে এসেছেন দ্বিতীয় মেয়েটির দিকে। এরপর তার শুদ্ধ হওয়ার পালা। আকাশে ভালোই মেঘ করেছে গত দুদিন ধরে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। যেন কোনো এক ভয়ঙ্কর মুহূর্তের অপেক্ষায় থমকে রয়েছে প্রকৃতি। গত দুদিনের তুলনায় আজকের অবস্থা আরও করুণ, একেবারে কালো করে ঝুলে এসেছে, যেন সদাময়ী সেবাশ্রমের উপর এই ভেঙে পড়ল বলে। ঘড়িতে সময় বিকেল 3টে, কিন্তু এই কালো করে নেমে আসা মেঘটা যেন এই দুপুর বিকেলেই রাতের আঁধার নামিয়ে এনেছে। ইংরেজদের গড়ে তোলা এই কলোনির বেশিরভাগ বাড়ি এই মুহূর্তে পরিত্যক্ত। ভগ্ন ক্ষয়িষ্ণু বেশিরভাগ বাড়ি গাছপালা আগাছায় গ্রাস করেছে। আর যে বাড়িগুলো এখনো ভালো রয়েছে সেগুলোর ভিতরে এখনো বাড়ির প্রাচীন মালিক গোষ্ঠীর ব্যবহৃত জিনিস ধূলিধূসরিত আলুথালু হয়ে পড়ে থাকার নিদর্শন খুঁজে পাওয়া যায়। যেন এই সব জিনিস ব্যবহার করতে করতেই হুট করে উবে গিয়েছে এখানকার অধিবাসীরা। ইন্টারনেট ঘেঁটে জানা গিয়েছে 1957 সালের জুলাইয়ে এক রাতের মধ্যেই নাকি এই কলোনি ফাঁকা করে পালিয়েছিল এখানকার স্থানীয়রা। পরবর্তীতে একজনও নাকি সেই রাতের ব্যাপারে আলোচনা করতে চাননি। এই মুহূর্তে 2 তলার কোনো একটি বারান্দার একপাশে দাঁড়িয়ে তিতির স্তব্ধ হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। মূল আশ্রম বাড়িটা ইংরেজ স্থাপত্যের আদলে তৈরি। ফোয়ারা, ঝর্ণা, পেঁচানো সিঁড়ি, দেওয়ালে দেওয়ালে পাথরের পরি অপ্সরা, কি নেই সেখানে। বাড়িটার সামনে অনেকটা ফাঁকা জায়গা, যেখানে পরবর্তীতে প্রাচীর দিয়ে ঘিরে মূল কলোনি থেকে আলাদা করে একটা সুদৃশ্য বাগান তৈরি করা হয়েছে। এছাড়াও নানাবিধ বাহারি ফুল গাছ, দোলনা এসব তো রয়েছেই। তবে তিতির মনে মনে বিশ্বাস করে এগুলো আদপেই সাজিয়ে রাখা হয়েছে সাধারণের চোখে ধুলো দেওয়ার জন্য, ভিতরের চেহারাকে আড়াল করে রাখার জন্য। সে এসেছে আজ এখানে প্রায় 7 দিন হতে চলল। দীক্ষা নেওয়ার পর 2 দিন যে কি করে কেটেছে সেই জানে। কি প্রচণ্ড মাথা ব্যথা আর ধুম জ্বর। বিছানায় শুয়ে কাতরে গিয়েছে সেই 2 দিন। তারপর কি এক অদ্ভুত মায়া বলে 3 দিনের দিন সকাল থেকেই জ্বরও উধাও। তবে মাথা ব্যথা ছিল আরও একদিন। এখন ব্যথাটা নেই বললেই চলে, তবে মাঝে মধ্যেই মাথাটা ভার ভার লাগে। খালি মনে হচ্ছে ভারী কিছু বুঝি মাথার উপরে চাপিয়ে রেখেছে সে। এছাড়াও রাতভর দুঃস্বপ্ন তো আছেই। অবশ্য শুধু তার ক্ষেত্রেই হয়েছে এমনটা নয়। তিতির কথা বলে জেনেছে সেদিন দীক্ষা নেওয়া প্রত্যেকজনই ভুগেছেন একই পীড়ায়। জ্বর ছেড়ে যাওয়ার পর শুরু হয়েছে কঠিন অনুশাসনের মধ্যে আশ্রমের যাবতীয় নিয়ম শেখা। কি করা যাবে, কি করা যাবে না, কোথায় যেতে হবে, কোথাও একেবারে যাওয়া যাবে না, কবে কবে কি খেতে হবে, কবে কি পড়তে হবে, কিভাবে কথা বলতে হবে অতিথিদের সঙ্গে, কিভাবে আচরণ করতে হবে, এই সব। সেই সঙ্গে প্রার্থনা সঙ্গীত মুখস্থ, এই অঞ্চলের আদি ভাষা মুখস্থ। প্রচণ্ড একটা টাইট শিডিউলের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হচ্ছে। মাদাম সুফিন আর তার অনুষঙ্গীদের নজর এড়িয়ে সময়ের একটু এদিক ওদিক করবার কোনো উপায় নেই। সব কিছু নিয়ম মেনে ঘড়ি ধরে হচ্ছে। সব কিছুই খোলা খাতা, ভীষণ পরিষ্কার। আর তারপরেও কেমন যেন ধোঁয়াশায় ঘেরা। খালি চোখে দেখলে কিছুই বোঝা যাবে না, কিন্তু তিতিরের ষষ্ঠ ইন্দ্রিয় বারবার জানাচ্ছে তলে তলে এখানে এমন অনেক কিছুই হচ্ছে যা স্বাভাবিক নয়। তবে নিজের কাজটা ভুলে যায়নি তিতির। লকেটটা অ্যাসেম্বল করে ক্যামেরাটা চালু করেছে তিতির।
সকলের নজর এড়িয়ে যতটা সম্ভব ছবি তুলে রাখার চেষ্টা করছে সে। তবে লকেট সব সময় পড়ে থাকা যায় না। আশ্রমিকদের এখানে গহনা পরবার রেওয়াজ নেই। অপা, ভাবনার ঘোর ছিন্ন হলো এক পরিচিত কণ্ঠের ডাকে। সে দেখল ঠিক তার পিছনেই দাঁড়িয়ে রয়েছে তারই সঙ্গে দীক্ষিত হওয়া একটি মেয়ে। এই মেয়েটির নাম রুমা। আসল নাম কি কেউ জানে না। সেদিনের পর দীক্ষিত নামেই সকলকে ডাকা হচ্ছে। যেমন অপা তিতিরের দীক্ষিত নাম, সন্তজির দেওয়া। সেদিনের পর থেকে সন্তজিকে আর দেখেনি তিতির। তবে মাঝে মধ্যেই একটা রিনরিনে স্বর আর কালো কাপড়ের আড়ালে জ্বলতে থাকা ধকধকে চোখ জোড়া হানা দেয়। কিছু বলছিলে? এখানে কি করছো? তোমায় মাদাম সুফিন ডাকছেন। আমায়? কেন? জানি না, বললেন দেখতে পেলে তোমায় যেন দক্ষিণ মহলে যেতে বলি। যাও যাও, তাড়াতাড়ি যাও। দক্ষিণ মহলে? তিতিরের কপালের ভাঁজ গাঢ় হলো। দক্ষিণ মহলে তাকে ডেকে পাঠিয়েছেন মাদাম সুফিন, কিন্তু কেন? এই আশ্রমের দক্ষিণের মহল হলো ভিভিআইপি এলাকা। পৃথিবীর তাবড় তাবড় ব্যক্তিত্ব যারা এই আশ্রমে আসেন তাদের আয়োজন সব দক্ষিণ মহলে করা হয়। ওদিকটা নাকি অপূর্ব সুন্দর করে সাজিয়ে রাখা। সাধারণের, এমনকি তাদের মতো নব্য আশ্রমিকদেরও ওই প্রান্তে যাওয়ার অনুমতি নেই। সেখানে মাদাম তাকে ডাকছেন কেন? দক্ষিণ মহল ঠিক যেখানে শুরু হয়েছে সেখানেই দাঁড়িয়ে রয়েছেন মাদাম সুফিন, চোখের দৃষ্টি দূরের কালো আকাশে বিদ্ধ। ম্যাডাম, আমায় ডেকেছিলেন? হ্যাঁ, কি করছিলে? কোথায় ছিলে এতক্ষণ? আমি একটু... থাক, অনেকটা দেরি হয়ে গিয়েছে। তুমি আমার সঙ্গে এসো। দক্ষিণ মহলে? হ্যাঁ, নতুনদের মধ্যে তুমি ভালো কাজ করছো। আমার মনে হয় তোমার এই ব্যাপারটা একটু দেখা উচিত। আমাদের অতিথি কিন্তু আমাদের ভগবান। তারা এখানে আমাদের সেবা নেন, এটা আমাদের সৌভাগ্য। মাথায় রেখো, তাদের যেন অনাদর না হয়। তিতির কিছু না বলে মাদামের পিছু নিল। একটু স্বস্তি লাগছে কি তার? এই মহিলা তাকে বিশ্বাস করেছে, এটা একটা ভালো দিক। সে দ্রুত নিজের কাজ শেষ করতে পারবে এই ভরসাকে কাজে লাগিয়ে। কিন্তু সুচরিতা সান্যাল, সেই মহিলা কই? সেই মহানায়িকার সঙ্গে সে একই আশ্রমে রয়েছে, অথচ তাকে এই কয়েকদিনে একবারও দেখতে পায়নি। অথচ কম ভিভিআইপিকে সে এখানে দেখল না এই কয়েকদিনে। কখনো প্রার্থনা সভায়, কখনো নাম সংকীর্তন অনুষ্ঠানে, কখনো বিকেলে ভ্রমণরত অবস্থায়। অথচ সুচরিতা সান্যালের খোঁজ নেই। কিন্তু ওই মহিলাই তিতিরের একমাত্র লক্ষ্য। যাকে দেখার জন্য লক্ষ লক্ষ লোক পাগল হয়ে রয়েছে, সে এত কাছে এসেও তার ছোঁয়া পাচ্ছে না। আচ্ছা, একবার কি মাদাম সুফিনকে জিজ্ঞাসা করবে তার ব্যাপারে? না না, পাগল নাকি? এই সব করলে ধরা পড়তে মুহূর্ত মাত্র সময় ব্যয় হবে না। তার চেয়ে দেখা যাক কখন কি হয়। একদিন না একদিন সুযোগ তো হবেই। দক্ষিণ মহল সত্যিই অতুলনীয় সাজে সজ্জিত। দেখলেই মনে হবে কোনো 5 স্টার হোটেল বুঝি। কি নেই সেখানে? লাল দামি কার্পেট থেকে শুরু করে দামি পাথর, ঝাঁ চকচকে আলো, মখমলের পর্দা, অপূর্ব সব আসবাবপত্র। এরকমই একটি অপূর্ব কারুকার্যময় দরজার সামনে এসে মাদাম সুফিন একটা জোরে শ্বাস নিলেন। তারপর তিতিরের দিকে ফিরে বিড়বিড় করে বলে উঠলেন, আগ বাড়িয়ে কোনো কথা বলবে না, কেমন? মাদামকে কি একটু নার্ভাস লাগলো? কেন? কি আছেন এই ঘরে? দরজাতে টকটক করে 2 বার টোকা দিতেই ভিতর থেকে ভেসে এলো একটা রিনরিনে স্বর। ভেতরে এসো। মাদাম সুফিন মুহূর্তকাল ব্যয় না করে দরজাটা ঠেলে ভিতরে ঢুকলেন, আর তার পিছন পিছন তিতির। কিন্তু ঘরের ভিতরে ঢুকতেই তিতিরের মনে হলো যেন এক মুহূর্তের জন্য তার পেটের ভিতরটা খালি হয়ে গেল। প্রচণ্ড বিস্ময়। এ কি দেখছে সে? এ কাকে দেখছে সে? সুচরিতা সান্যাল। তার সামনে সোফার উপরে বসে রয়েছে সুচরিতা সান্যাল। সত্যিই তিনি।
সত্যিই তিনি। সত্যিই ঘরের ঠিক মাঝখানেই সোফার উপরে বসে আছেন লক্ষ লক্ষ তৎকালীন পুরুষের স্বপ্নের রানী, হাজারো হৃদয়ের হার্ট থ্রব নায়িকা, অসংখ্য চলচ্চিত্রের একচ্ছত্র অধিনায়িকা সুচরিতা সান্যাল, যার রূপের ব্যক্তিত্বের ছটায় ঝলসে গিয়েছিলেন তার সমকালীন নায়িকারা। কিন্তু এ কি অবস্থা হয়েছে সেই অপ্সরার! চামড়া কুঁচকে, চুল সাদা হয়ে, মুখে পড়া অসংখ্য বলিরেখার কাটাকুটিতে বিপর্যস্ত তার সেই অসামান্য রূপ। সত্যি না জানলে চেনাই যাচ্ছে না যে এই ৮০ বৃদ্ধাই এককালের মহানায়িকা। ইস, এই মুহূর্তেই গলায় সেই লকেটটা নেই। তিতিরের মনে হলো সে যেন নিজের হাত কামড়ে ফেলে। ইস, কি ভুল হলো! মিসেস সান্যাল ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলেন। মাদাম সুফিনের দিকে তাকিয়ে ক্ষীণ অথচ ব্যক্তিত্বময় কণ্ঠে বলে উঠলেন, কিছু বলবেন ম্যাডাম? হ্যাঁ, সন্তজি আপনাকে জানাতে বললেন আজ মধ্যরাতের পর রম্ভ উপাচার হবে। আপনি তৈরি থাকবেন। মধ্যরাত্রের পরে আমরা হল ঘরে জড়ো হব। মাদামের কথাটা শোনার পরেই বৃদ্ধার চোখে মুখে এক আশ্চর্য আমোদের রেখা দেখা দিল, একটা তৃপ্তির হাসি। সন্তুজির ওপর আমি ভরসা রেখেছি, আশা করি তিনি সফল হবেন। আপনি চিন্তা করবেন না, এই প্রতিক্রিয়ায় আজ পর্যন্ত আমরা ব্যর্থ হইনি। বেশ, তাহলে দেখা হচ্ছে মধ্যরাতে। মাদাম সুফিন মাথাটা নেড়ে বেরিয়ে এলেন ঘরের বাইরে। পিছন পিছন তিতির, দুই চোখের ভাঁজে চিন্তার ঘনঘটা। রম্ভ উপাচার! কি এই উপাচার? কি হয় এতে, যার জন্য এত বছরের নির্বাসন ছেড়ে এই আশ্রমে এসে উপস্থিত হলেন মহানায়িকা? কি করতে চলেছেন উনি? বিছানার উপর চুপ করে পড়ে রয়েছে তিতির। ৮x১০ ঘরটা এই মুহূর্তে অন্ধকার নয়। একটা মোমবাতি প্রায় জ্বলতে জ্বলতে নিভে এসেছে টেবিলের উপর। তারই ক্ষীণ আলো ঘরের যেটুকু অন্ধকার দূর করতে পারছে আর কি। এই ঘরে আসবাব তেমন নেই। একটা চৌকি, একটা কাঠের চেয়ার টেবিল আর একটা দেরাজ। তাতে রয়েছে তিতিরের ২ জোড়া পোশাক। জলের জন্য একপাশে একটা কাঠের টুলের উপরে একটা মাটির কুঁজো রয়েছে, আর রয়েছে সেই কুঁজোর উপর স্টিলের গ্লাস। এই ঘুপচি ঘরের দেয়াল, মেঝে, ছাদ সবই পাথরের। দক্ষিণের দিকে একটা ছোট্ট জানালা আছে, যা দিয়ে দিনের বেলা নামমাত্র আলো ঢোকে এই ঘরে। দরজাটাও একটু ছোট কাঠের, প্রায় ঘাড় ঝুঁকিয়ে ঢুকতে হয়। ঠিক এমন সময় ঢং ঢং করে ১২টার ঘণ্টা বাজা মাত্রই বিছানার উপর তড়াক করে সোজা হয়ে বসল তিতির। দু চোখে অদ্ভুত অস্থিরতা, যেন প্রচণ্ডভাবে সে এক চাপা উত্তেজনাকে প্রশমিত করার চেষ্টা করছে। ধীর পায়ে উঠে প্রায় নিভে যাওয়া মোমবাতিকে ফুঁ দিয়ে নিভিয়ে দরজার দিকে এগিয়ে গেল সে। দরজার বাইরের করিডোরটা এই মুহূর্তে খুটখুটে অন্ধকার। এই দিককার আলো নিভিয়ে ফেলা হয়েছে। পুরো আশ্রম জুড়ে যেন কাল রাত্রির অন্ধকার নেমে এসেছে। অবশ্য অন্যদিন এতটাও অন্ধকার থাকে না আশ্রমের এই ভাগটা। করিডোরের মোড়ে মোড়ে একটা করে হ্যারিকেন জ্বলে, সেগুলো নিভিয়ে ফেলা হয় ভোরের দিকে। কিন্তু আজ রাত্রেই মাদামের অনুগামীরা তা নিভিয়ে ফেলেছেন। আজ যেন বিশেষ কোনো দিন। আর ঠিক তখনই তিতিরের চোখে সন্ধ্যার প্রার্থনা গৃহের ছবি ভেসে উঠল। সন্ধ্যার প্রার্থনা সঙ্গীত সবে শেষ হয়েছে। পুরো হলঘর আশ্রমিক অতিথিতে ঠিক ঠিক করছে। সন্তজি সেই দিনের মতো একই রকম কালো চাদরে নিজেকে আচ্ছাদিত করে দাঁড়িয়ে রয়েছেন একদম সামনের দিকে। তার পিছনে মাদাম সুফিন সহ বাকি পুরনো আশ্রমিকদের সারি, তার পিছনে তিতিররা, তারও পিছনে বাকি সদস্যরা। সকলেই চোখ বন্ধ করে ধ্যান করছে।
কিন্তু তিতিরের চোখ যেন আটকে গিয়েছে সামনের দেওয়ালে। এই হলঘরে তিতিরের প্রার্থনা ছাড়া অন্য কোনো কারণে আসা হয়নি কখনো। আর যতবারই এসেছে তিতির টের পেয়েছে এক অদ্ভুত অস্বস্তি যেন চেপে বসছে তার বুকের উপর। সম্ভবত সামনের দেওয়ালে ঝোলানো ওই কালো কাপড়টার জন্য। একটা বড় কিছু, সম্ভবত কোনো ফটো ফ্রেম ঝোলানো রয়েছে দেওয়ালে, কিন্তু সেই ফটো ফ্রেম ঢাকা রয়েছে কালো কাপড় দিয়ে। কেউ কখনো দেখেনি ওই কালো কাপড়ের আড়ালে কার ছবি রয়েছে। পুরনো যাদেরকেই তিতির জিজ্ঞাসা করেছে তারা হয় উত্তর দিতে পারেননি, নয় এড়িয়ে গিয়েছে। তবে ওই পর্যন্তই। বেশি কৌতূহল বিপদের কারণ হতে পারে তা প্রথম দিনেই জানিয়েছিলেন সন্তজি। তিতির সেই কথাকে প্রচ্ছন্ন হুমকি হিসেবেই ধরেছে, কিন্তু যখনই সে এই ঘরে আসে একটা প্রচণ্ড কৌতূহলে বারবার তার চোখের দৃষ্টি চলে যায় সেই কালো কাপড়ে ঢাকা ফটো ফ্রেমের দিকে। ঠিক এমন সময় তিতিরের ষষ্ঠ ইন্দ্রিয় কিসের যেন একটা ইঙ্গিত দিতেই সে সন্তজির দিকে তাকালো। আর মুহূর্তের মধ্যেই একটা চোরা শীতল স্রোত যেন মেরুদণ্ড বরাবর সোজা নিচের দিকে নেমে গেল। সন্তজি তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রয়েছেন, মুখটা সেই কালো কাপড়ে ঢাকা। তিতিরের কিন্তু স্থির বিশ্বাস কালো কাপড়ের আড়ালে সন্তজির সেই চোখ জোড়া তাকেই দেখছে। শুধু সন্তজি নয়, সন্তজির সেই পোষা সাপটা যেটা কয়েক মুহূর্ত আগেও তার পুরো শরীর জুড়ে খেলা করছিল, সেটাও একইভাবে যেন তার দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত মাত্র সময়, কিন্তু এইটুকু সময়েই তিতিরের বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। সন্তজি তার দিকে তাকিয়ে আছেন কেন? উনি কি কিছু সন্দেহ করছেন? সন্তজি সামনের দিকে ফিরেই মাদাম সুফিনকে ইশারায় কাছে ডাকলেন। তারপর তার কানে ফিসফিস করে কিছু বলতেই মাদাম সুফিন গলাটা ঝেড়ে যতটা সম্ভব গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, সকল আশ্রমিকদের মনোযোগ সহকারে এই কথাগুলো শোনার অনুরোধ করব। আজকে মধ্যরাত্রের পর একটি বিশেষ উপাচারের আয়োজন করা হয়েছে। সদাময়ীর সকল আশ্রমিকদের নির্দেশ দেওয়া হচ্ছে নিজেদের রুমের ভিতরেই থাকার। কোনো মূলেই যেন তাদের বারান্দায়, করিডোরে, অন্যের রুমে, বাগানে বা অন্যত্র না দেখা যায় যে কোনো পরিস্থিতিতেই। যদি কোনো নির্দেশের অমান্য ঘটে তাহলে এই আশ্রমিককে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে। যদি শাস্তির প্রকোপ থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই নিজেদের রুমের ভিতরেই থাকবেন। দৃশ্যটা মুহূর্তের মধ্যেই চোখের সামনে থেকে সরে গেল তিতিরের। সে জানে কি উপাচার ঘটতে চলেছে। বিকেলেই শুনেছে মিসেস সান্যালের জন্য রম্ভ উপাচারের আয়োজন চলছে। কি এই উপাচার যার জন্য মিসেস সান্যাল এখানে এসেছেন তা তাকে জানতেই হবে। সম্ভবত এখান থেকেই এই আশ্রমের যাবতীয় রহস্যের উপর থেকে পর্দা সরবে, আর এখান থেকে বেরোতে গেলে এই রহস্যের উপর থেকে তাকে পর্দা সরাতেই হবে যে কোনো মূল্যে। অন্ধকারে প্রায় হাতড়াতে তিতির এগিয়ে গেল সিঁড়ির দিকে। এই কয়েকদিনে এইটুকুও সে আন্দাজে অন্তত বুঝে ফেলেছে, এই মুহূর্তে এই বারান্দায় কেউ কোথাও নেই, তাই এখনই ধরা পড়বার ভয় নেই। কিন্তু একবার ধরা পড়লে যে কি শাস্তি অপেক্ষা করে আছে তা ভগবানই জানে। কিন্তু তারপরেও সে নিজের কৌতূহলটা দমন করতে পারছে না। বেশ কিছুক্ষণ পরে তাকে দেখা গেল একেবারে নিচের তলায়। উপরতলা থেকে হাতড়ে সে নিচের তলায় কি করে যে এসে পৌঁছলো সেই ইতিহাস আপাতত গোপন থাকাই ভালো। এখানে আলোগুলো জ্বালিয়ে রাখা হয়েছে। পুরো আশ্রমের আলো বন্ধ, অথচ এখানকার আলো জ্বালিয়ে রাখা হয়েছে কেন? আর সেই আলোতেই দেখা যাচ্ছে পুরো বারান্দা জুড়ে শুকনো ফুল, কালো চাল আর হলুদ জল ছড়ানো রয়েছে, সেই সঙ্গে পোড়া কর্পূরের গন্ধ। একটু আগেই নিশ্চয়ই এই পথ দিয়ে কারা গিয়েছে।
ওই যে মেঝেতে লাল পায়ের ছাপ। আর ঠিক তখনই তিতিরের 2 আর 2 এর 4 সমীকরণ মিলে গেল। হলঘর আর দক্ষিণ মহলের মাঝে পড়ে এই প্যাসেজ। সুচরিতা সান্যালকে কি এই পথ ধরেই হলঘরের দিকে নিয়ে যাওয়া হয়েছে? কতক্ষণ আগে? হায় ঈশ্বর, সে অনেকটা দেরি করে ফেলল নাকি? তিতির আজ গলার লকেটটা পরে এসেছে। সে ক্যামেরাটা অন করে ধীর পায়ে হলঘরের দিকে এগিয়ে গেল। এই রম্য উপাচারের রহস্য তাকে উদ্ঘাটন করতেই হবে, যাই হয়ে যাক। শুধু একটাই প্রার্থনা, কারো হাতে সে যেন ধরা না পড়ুক। হলঘরের ভেজানো দরজাটা আলতো করে ঠেলতেই একটা বিশ্রী ক্যাঁচ করে শব্দ ছড়িয়ে পড়ল বাতাসে। এই মুহূর্তে হলঘরটা ফাঁকা, কেউ নেই। অথচ বাতাস ভারী করা এই অদ্ভুত মিশ্র গন্ধ জানান দিচ্ছে একটু আগেও বেশ কিছু লোক জড়ো হয়েছিল এই ঘরে। ওই তো মেঝেতে শুকনো ফুল আর চালের ছড়াছড়ি। একাধিক মোমবাতি জ্বলছে সামনের টেবিলে, তারই অনেকটা হলুদ আলো প্রতিফলিত হচ্ছে সামনের দেওয়ালে। সেই কালো কাপড় আর তার আড়ালে থাকা ফটো ফ্রেমটা। এই মুহূর্তে জিনিসটা আরো ভয়ঙ্কর, আরো রহস্যময় লাগছে। কি আছে ওর আড়ালে? একবার দেখবে। কথাটা ভাবতে ভাবতেই সে এগিয়ে গেল ছবিটার কাছে। হাতে তুলে নিয়েছে একটা মোমবাতি। কালো কাপড়ে ঢাকা একটা সাধারণ ফ্রেম। তিতির কি মনে করে কালো কাপড়টার একটা খুঁট স্পর্শ করতে গিয়েও থমকে দাঁড়ালো। কালো কাপড়ের উল্টো দিক থেকে একটা শব্দ শুনতে পাচ্ছে সে, যেন বাতাসের চেয়েও ফিসফিসে সুরে কেউ ডাকছে একটা নাম ধরে। কে ডাকছে আর কি বা বলছে? অদম্য কৌতূহলে তিতির খুব ধীরে ধীরে নিজের কানটা ঠেকালো কালো কাপড়ের গায়ে। আর তখনই কে যেন তার ঘাড়ের উপর গরম শ্বাস ফেলে তার কানের ভিতরে ফিস ফিস করে বলে উঠল, দিদি। মুহূর্তের মধ্যে প্রচণ্ড আতঙ্কে তিতিরের পেটের ভিতরটা খালি হয়ে গেল। কোনো রকমে ছিটকে সোজা হয়ে দাঁড়াতে যাবে, ঠিক তখনই ঘটনাটা ঘটল। কালো কাপড়ের আড়াল থেকে একটা পুড়ে যাওয়া কালো হাত জাপটে ধরল তিতিরের কবজি। মুহূর্তের মধ্যে জ্বলে উঠল জায়গাটা, যেন গরম কিছু চেপে ধরেছে তিতিরের হাতখানা। আতঙ্কে চিৎকার করে উঠতে যাবে, ঠিক তখনই বাইরে কার যেন গলার আওয়াজ। হ্যাঁ, কারা যেন আসছে। আর তখনই জিনিসটা উবে গেল। মুহূর্তের মধ্যে কালো কাপড় আবার স্বাভাবিক। পুরো জিনিসটা ঘটল এক মুহূর্তেরও কম সময়। অথচ কবজির কাছে জ্বলজ্বল করছে 3টে আঙুলের ছাপ। জায়গাটা পুড়ে গিয়েছে যেন। কিন্তু এসব দেখার সময় নেই। মোমবাতিটা এক মুহূর্তের মধ্যে নিভিয়ে শরীরটাকে পর্দার আড়ালে লুকিয়েছে কি লুকোয়নি। দেখা গেল ঘরের ভিতরে হুড়মুড় করে ঢুকে এলেন 2জন বয়স্ক মাদাম। দুজনেরই পোশাক উদ্ভ্রান্তের মতো, হাতে হ্যারিকেন, মুখে ভীতি। একজন খানিকটা ভয় পাওয়া গলায় বিড়বিড় করে বলে উঠলেন, তাড়াতাড়ি করুন মাদাম, দেরি হয়ে গেল তো, সত্যজির শাস্তি কপালে নাচছে। সম্ভবত তারা দেরি করে ফেলেছেন উপাচারে যোগ দিতে। 2জন মহিলা কোনো রকমে পড়িমড়ি করে ডান দিকের দরজাটা খুলতেই চমকে উঠল তিতির। এই পথ তো নিষিদ্ধ পথ ছিল তাদের জন্য। এই পথ দিয়ে কোথায় চলেছেন তারা? আর এতই বা কিসের তারা যে হলঘরের এই কালো কাপড় ঢাকা ছবিটাও প্রণাম করলেন না আজকে? ওরা চলে যেতেই তিতির বেরিয়ে এলো পর্দার আড়াল থেকে। তারপর মোমবাতিটা জ্বালিয়ে একবার নিজের কবজির পোড়া জায়গাটা দেখল। জায়গাটা পুড়ে গিয়েছে। এই পুড়ে যাওয়া জায়গাটা মিথ্যা নয়, মিথ্যা নয় ওই ভয়ঙ্কর হাতটা। কার হাত ছিল ওটা? তিতির 2 চোখে ভয় নিয়ে একবার সেই কালো কাপড়ের দিকে তাকালো। তারপর ধীর পায়ে এগিয়ে গেল
ডান দিকের দরজা দিয়ে। এই আশ্রম স্বাভাবিক আর 5টা আশ্রমের মতো নয়, সেটা তার বোঝা হয়ে গিয়েছে। এখন শুধু নিজের কাজটা শেষ করে এখান থেকে পালাতে হবে তাকে, যে করেই হোক। মোমবাতির আলোটা নিভিয়ে দিয়ে প্রায় অন্ধকারে নিজেকে মিশিয়ে রেখেছে তিতির। সেই ডান দিকের দরজাটা পার হয়ে ঠিক কতগুলো সিঁড়ি, কতগুলো গলিপথ, কতগুলো ঢাল পেরিয়ে এখানে এসে পৌঁছেছে এই মুহূর্তে তা মনে করতে পারছে না তিতির। তবে ভূমিস্তরের অনেকটা নিচে রয়েছে তারা, এটুকু নিশ্চিত। চোখের বিস্ফারিত দৃষ্টি সামনের দিকে প্রসারিত। যা দেখছে, যা শুনছে, তা কি সত্যিই নাকি সে কোনো স্বপ্ন দেখছে? না, স্বপ্ন নয়, সব সত্যি। সদাময়ী সেবাশ্রম আর তার রহস্যাবৃত সত্যি। এই জায়গাটা একটা বড় গুহা বলবার থেকে বৃত্তাকার রুম বলা চলে, যার ছাদটা অনেক উঁচুতে। রুমের ঠিক কেন্দ্রে রয়েছে একটা পাথরের বেদি। সেখানে এই মুহূর্তে শুয়ে রয়েছেন সুচরিতা সান্যাল। হ্যাঁ, মহানায়িকা সুচরিতা সান্যাল। পরনে একটা স্বচ্ছ হালকা সুতির পোশাক। শরীরের উপর তেল বা মধু জাতীয় কিছু একটা ঢালা রয়েছে। সুতির পোশাক ভিজে পুরো শরীরের সঙ্গে লেপ্টে রয়েছে। সেই সঙ্গে পুরো দেহের উপর ছড়িয়ে রাখা হয়েছে কালো কালো চাল। কি ভয়ঙ্কর দেখতে লাগছে ওই বৃদ্ধাকে। এই মুহূর্তে বেদি ঘিরে দাঁড়িয়ে রয়েছে আশ্রমের পুরনো আশ্রমিকেরা, নারী পুরুষ নির্বিশেষে সকলে। সেই দলে যেমন মাদাম সুফিন রয়েছেন, সেরকমই রয়েছেন সেই সেদিনের ভোরবেলা দেখা মাথা কামানো পুরুষ আশ্রমিকেরা। ওরা সেদিনের মতো আজকেও মুখে কাপড় বেঁধে দাঁড়িয়ে আছে। দলের সামনে দাঁড়িয়ে রয়েছেন সন্তজি, সঙ্গে তার সেই সাপ। সেদিনের মতো আজকেও তার মুখটা ঘোমটার মতো করে কালো কাপড় দিয়ে ঢাকা। কিন্তু এত কিছুকে ছাপিয়ে তিতিরের চোখ আটকে গিয়েছে অন্য কিছুতে। বেদির ঠিক যে অংশে সুচরিতা দেবীর মাথা রয়েছে, ঠিক সেইখান থেকে শুরু হয়েছে একটা মোটা কালচে দাগ, সম্ভবত রক্তের। তারপর তা ক্রমশ এগিয়ে গিয়ে হারিয়ে গিয়েছে মেঝে থেকে কয়েক ফুট উপরের দক্ষিণ দিকে একটি জানলার নিচের দিকে। জানলাই হবে জিনিসটা, অমন ছোট জায়গা, কাঠের পাল্লা দিয়ে ঢাকা। উল্টো দিকে কি আছে বোঝার উপায় নেই, কিন্তু কোনো রক্তাক্ত জিনিসকে যে টানতে টানতে বেদির থেকে ওই জানলার ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, তা অতি বোকা লোকও আন্দাজ করতে পারবে। সন্তজি হাতের একটা ইশারা করতেই দুজন আশ্রমিক এগিয়ে এসে জানালার পাল্লা দুটোকে টেনে খুলে দিতেই দেখা গেল জিনিসটা একটা গরাদবিহীন জানালাই। উল্টো দিকের কালো অন্ধকারে কি রয়েছে তা বোঝার উপায় নেই, কিন্তু এত দূর থেকেও তিতির স্পষ্ট দেখতে পাচ্ছে সেই রক্তের ধারা সেই কালো অন্ধকারের ভিতর হারিয়ে গিয়েছে। যেন কি থাকে ওই অন্ধকারের ভিতর, জিনিসটা একটা খারাপ অনুভূতি দিচ্ছে। তিতিরের মনে হচ্ছে সে খুব দ্রুতই খারাপ কিছুর সাক্ষী হতে চলেছে। ততক্ষণে আরও কিছুজন এগিয়ে গিয়ে পাথরের টেবিলের উপর জ্বালানো এক একটা মোমবাতি নিভিয়ে দিতে লাগলো। একটার পর একটা মোমবাতি নিভে জায়গাটা জুড়ে অন্ধকার ঘনিয়ে আসছে দ্রুত। তিতির ঠোঁট কামড়ে রয়েছে। এরা কি করতে চলেছে? আচমকা সন্তজি একটা জ্বলন্ত প্রদীপ সুচরিতা দেবীর মাথার উপরে রেখে 2 হাত প্রসারিত করে দাঁড়ালেন একেবারে মাথার কাছটিতে। তারপর শুরু করলেন অদ্ভুত ভাষার কিছু শব্দের উচ্চারণ। এই ভাষা এখানকার আদিম ভাষা। সব ভাষা পুরোপুরি না জানলেও কিছু কিছু ভাষা তিতিরের জানা। তবে যেই ভাষাটা সন্তজি সবচেয়ে বেশিবার ব্যবহার করছেন তা হলো বলি, ভোগ, আশীর্বাদ। কি বলছেন তিনি? কিন্তু কথা শুনে মনে হচ্ছে
তিনি যেন কাউকে এখানে আহ্বান করছেন। কাকে করছেন? তিতির দেখল পাথরের বেদি ঘিরে দাঁড়িয়ে থাকা আশ্রমিকেরা বেদি থেকে কিছুটা তফাতে সরে দাঁড়িয়ে নিজেদের চোখ বেঁধে নিলেন এক টুকরো কাপড় দিয়ে। এই দেহ নশ্বর, জীবদশা কাটানোর পরে তা পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, সেটাই নিয়ম। জন্মালে শরীরে পার্থক্য আসবেই, আর আমাদের মৃত্যুবরণ করে নিতে হবে। মানব শরীর এই নিয়মেই বাঁধা। কিন্তু কি হবে যদি প্রকৃতির এই নিয়মকে থামিয়ে দেওয়া যায়, আটকে দেওয়া যায়? সেটা কি আদৌ সম্ভব? সম্ভব। কেউ যদি প্রকৃতির থেকে বড় কোনো শক্তির আশীর্বাদ পায়, তাহলে তার মৃত্যুরোধ সম্ভব, তার জরা বার্ধক্য প্রতিরোধ করা সম্ভব। আমরা সৌভাগ্যবান যে এমনই এক বড় শক্তি আমাদের সুযোগ দিয়েছে তার সাধনায় ব্রতী হওয়ার। সেই সাধনায় তুষ্ট হয়ে তিনি তার আশীর্বাদ দিয়ে ধন্য করেছেন। চলুন আরও একবার সেই অবিস্মরণীয় শক্তির শরণাপন্ন হই, তার আরাধনা করি, যাতে তিনি আবার এক জরাগ্রস্ত শরীরকে নিজের আশীর্বাদ প্রদান করে ধন্য করে তুলতে পারেন। কি বলতে চাইছেন সন্তজি? তিতির ভয় বিহবল চোখে তাকিয়ে রয়েছে সামনের দিকে। ওদিকে সমস্ত মোমবাতি নিভিয়ে দেওয়ায় পুরো জায়গাটা জুড়ে নেমে এসেছে অদ্ভুত অন্ধকার। আলো বলতে জ্বলছে মিসেস সান্যালের মাথার কাছে জ্বলতে থাকা সেই টিমটিমে প্রদীপটা। তিতির দেখল আচমকা সন্তজির মুখ নেমে এসেছে সুচরিতা দেবীর কানের কাছে। কানের মধ্যে তিনি বোধহয় ফিসফিস করে কিছু একটা বললেন, আর ঠিক তারপরেই দেখা গেল সুচরিতা দেবীর শরীরটা বেদির উপর এলিয়ে পড়ল যেন। তিতির আরও একবার ভালো করে দেখে নিল, ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, হচ্ছে। আচমকা সন্তজি সরে এলেন সেই জানালার কাছে, তারপর ডান হাতটা বাড়িয়ে একটা ছোট্ট ঘন্টি বাজিয়ে দিলেন, টুমটুম। আচমকা ভেসে এলো একটা ভয়ঙ্কর চিৎকার। মুহূর্তের মধ্যে কেঁপে উঠল আলোটা। সন্তজি আবার ডান হাতটা বাড়িয়ে ঘন্টা বাজালেন, টুমটুম। আবার ভেসে এলো সেই ভয়ঙ্কর চিৎকার। শব্দটা যেন সেই কালো গহ্বরের ভিতর থেকে এগিয়ে আসছে ধীরে ধীরে। সন্তজি শেষবারের মতো ঘন্টাটা বাজিয়েই সরে গেলেন জানালার সামনে থেকে। মুহূর্তের মধ্যেই সেই প্রচণ্ড আর্তনাদ ছড়িয়ে পড়ল পুরো জায়গাটা জুড়ে। তিতির ভয় বিহবল বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সামনের দিকে। একটা শরীর ধীরে ধীরে বেরিয়ে এলো সেই গর্তের ভিতর থেকে। প্রথমে মাথাটা, তারপর পুরো শরীরটা। কিন্তু কি শরীর ওটা? অন্ধকারে একেবারেই বোঝা যাচ্ছে না। মানুষের মতোই, কিন্তু আকৃতিতে মানব দেহের দ্বিগুণ। অন্ধকারের থেকেও কালো জিনিসটা, জমাট বাঁধা অন্ধকার যেন। চোখ, নাক, মুখ কিছুই বোঝা যাচ্ছে না। সম্ভবত অনেকগুলো হাত, অনেকগুলো পা, অনেকটা মাকড়সার মতো। জিনিসটা যেখানেই যাচ্ছে লালার মতো তরল পদার্থ গড়িয়ে পড়ছে, সেই সঙ্গে বাতাসে ভারী একটা বিশ্রী পচা গন্ধ। কি বিভৎস আর ভয়ঙ্কর জিনিস এটা! তিতিরের হাত পা কাঁপছে। প্রচণ্ড আতঙ্কে সে দাঁড়াতেও পারছে না ঠিক করে। পালাতে হবে, জিনিসটা যদি তাকে দেখতে পেয়ে যায়। কিন্তু এই অন্ধকারে সে কি করে পালাবে? এই তাহলে সেই শক্তি যা কাজে লাগিয়ে মিসেস সান্যাল নিজের বার্ধক্যকে পরাজিত করতে চেয়েছেন, আবার যৌবন ফিরে পেতে চাইছেন। কিন্তু কি করে, কি করে? জিনিসটা ঘরের ভিতরে পাক খাচ্ছে, আর মাঝে মধ্যেই গগন বিদারী তীক্ষ্ণ আর্তনাদ করছে। উফ, কি ভয়ঙ্কর এই চিৎকার! কানে প্রবেশ করে যেন মস্তিষ্কে জ্বালা ধরিয়ে দিচ্ছে এই আর্তনাদ। জিনিসটা আচমকা জ্বলতে থাকা প্রদীপ দেখে থমকে দাঁড়ালো,
তারপর মুহূর্তেই লাফিয়ে উঠে এলো সেই পাথরের বেদির উপর। মিসেস সান্যালের অচেতন দেহটা এলিয়ে পড়ে রয়েছে সেই বেদির উপরে। জিনিসটা প্রচণ্ড হিংস্রতায় আর আক্রোশে ধীরে ধীরে উঠে এলো একেবারে সুচরিতা দেবীর বুকের উপর। তিতির শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে অন্ধকারে। কি হতে চলেছে এক্ষুনি সেই ভেবে ওর মাথাও কাজ করছে না। আর ঠিক তখনই ঘটনাটা ঘটল। ভয়ঙ্কর জিনিসটা তার দুটো দাঁড়াওয়ালা হাত কাঁচির মতো চালালো। চোখের পলকে বেদির উপর থেকে ছিটকে পড়ল সুচরিতা দেবীর মাথাটা। সঙ্গে সঙ্গে একটা ক্রুদ্ধ গর্জন ছড়িয়ে পড়ল বাতাসে। ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ছে চারিদিকে। তিতির টের পাচ্ছে ওর শরীরটা পাথরের মতো ভারী হয়ে গিয়েছে। সে নড়তে পারছে না। চোখের সামনে সে কি দেখল এক্ষুনি? সুচরিতা সান্যালের দেহটা আলাদা করে দেওয়া হয়েছে ধড় থেকে। ভয়ঙ্কর জিনিসটা সুচরিতা দেবীর ছিন্ন ধড়টা টেনে নেমে দাঁড়ালো বেদির উপর থেকে। পুরো দেহটা মনে হচ্ছে ওই জিনিসটার কাছে শোলার মতো হালকা। তারপর সকলের দিকে তাকিয়ে আবার একটা ক্রুদ্ধ গর্জন। তারপরেই জিনিসটা যেইভাবে এসেছিল ঠিক সেইভাবেই সেই অন্ধকার গর্তের ভিতরে হারিয়ে গেল চোখের পলকে। সঙ্গে নিয়ে গেল মহানায়িকার মুন্ডহীন ধড়টা। রেখে গেল শুধু এক পাশে পড়ে থাকা চোখ বন্ধ মুন্ডুটা আর সেই একই পথ ধরে টেনে নিয়ে যাওয়া রক্তের রেখা। তিতির টের পাচ্ছে যে তার হাত পা অবশ হয়ে যাচ্ছে। এক্ষুনি কি ঘটল এখানে? সে চোখের সামনে এই মুহূর্তে যা দেখল তা কি সত্যি, নাকি সবটাই দেখার ভুল? এও কি সম্ভব? কি ছিল ওই জিনিসটা? ওটা কি? আর মিসেস সান্যাল এখনো কাটা মুন্ডুটা পড়ে রয়েছে পাথুরে মেঝের উপর। ফিনকি দিয়ে এখনো বয়ে চলেছে রক্তের ধারা। চোখের সামনে মহানায়িকা খুন হলেন আর সে কিছুই করতে পারল না। অথচ এক মুহূর্তের জন্য সে মনে করেছিল এই পুরনো উপাচার দিয়ে তিনি তার বার্ধক্য প্রতিরোধ করবেন। কি থেকে কি হয়ে গেল এসব? একপাশে দাঁড়িয়ে এসবই ভাবছিল তিতির। ঠিক এমন সময় ভেসে এলো সন্তজির স্বর। চোখ খোলো সবাই, আলো জ্বালাও। তিনি তার ভোগ নিয়ে আমাদের। মুহূর্তের মধ্যে জ্বলে উঠল একাধিক মোমবাতির আলো। সেই আলোয় তিতির দেখতে পেল এক টুকরো লাল শালু নিয়ে সন্তজি এগিয়ে গেলেন সুচরিতা সান্যালের ছিন্ন মুন্ডুর নিকটে। বিড়বিড় করে কি যেন পাঠ করতে করতেই সেই কাটা মুন্ডুটা পেঁচিয়ে মুড়লেন লাল শালুতে। তারপর তা তুলে দিলেন সেই ন্যাড়া মাথা আশ্রমিকের হাতে। আর ঠিক তখনই তিতিরের চোখে পড়ল গুহার এক কোণে রাখা রয়েছে সেই কালো রঙের পালকিটা। ওটা এখানে কি করছে? ন্যাড়া মাথার লোকটি খুব ধীরে সেই পালকির দরজাটা খুলে ওর ভিতরে শালু দিয়ে মোড়া মুন্ডুটা রেখে দিল। তারপর দরজাটা টেনে লাগিয়ে একটা লাল রঙের কার দিয়ে খুব ভালো করে হাতলে পেঁচিয়ে দিতেই সন্তজি বিড়বিড় করে বলে উঠলেন, তোমরা জানো তোমাদের কি করতে হবে। ব্রহ্ম মুহূর্ত হতে চলেছে, তবে সেদিনের মতন ভুল যেন না হয়। মাদাম সোফিন জানিয়েছেন নতুন দলের সকলে দেখতে পেয়ে গিয়েছিল তোমাদের। লোকটি মুখ বাঁধা অবস্থায় মাথা নাড়ালো। তিতির এক দৃষ্টিতে সেই দিকেই তাকিয়েছিল। এরা একটা আশ্রমের আড়ালে কি একটা ভয়ঙ্কর কাজ চালাচ্ছে সেসব ভাবতে ভাবতেই কেঁপে উঠছিল ভিতরে ভিতরে। বাইরে বেরিয়ে এসব জানাতেই হবে যে করেই হোক। একটা ভয়ঙ্কর দর্শন জিনিস লুকিয়ে রয়েছে এই আশ্রমেরই তলদেশে, আর এরা তার উপাসনা করে। তোমরা শুনছো স্কেটেলসের বিশেষ নিবেদন অঙ্কুর বরের লেখা শ্রী সদাময়ী সেবাশ্রম দ্বিতীয় পর্ব। গল্পটা এতদূর পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই কিন্তু স্কেডেলসের আজকের গল্পের ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর তার সাথে পাশে থাকা হাইপ অপশানে গিয়ে ভিডিওটাকে একটা হাইপও কিন্তু দাও। আর যদি আমার চ্যানেল স্কেডেলসকে এখনও পর্যন্ত তোমার সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তাহলে কিন্তু বন্ধু প্লিজ আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। জঙ্গলের ঠিক কতটা গভীরে এসেছে তিতিরের তা খেয়াল নেই। সে ওই দলের পিছু পিছু নিজেকে প্রায় আড়াল করে অন্য পথ দিয়ে কিভাবে বেরিয়ে এলো সেই গুহা থেকে, তাও সে এখন মনে করতে পারছে না। সে যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। সেই ঘোরটা তার কিছুতেই ভাঙছে না। বাইরে যথেষ্ট ঠান্ডা রয়েছে, পরনে সুতির আলখাল্লা মাত্র। জঙ্গলের যত গভীরে ওরা প্রবেশ করছে ততই যেন ঠান্ডা বাড়ছে, সেই সঙ্গে হালকা ধোঁয়াশার আস্তরণ। দলটি তার থেকে মাত্র 100 গজ সামনে রয়েছে। বেশি দূরে গেলে পাছে দলটি হারিয়ে যায়, তাই এইটুকু ঝুঁকি তাকে নিতেই হয়েছে। কিন্তু একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলল না? না, এখন এত সব কিছু ভাবার সময় নেই। তাকে এর শেষ দেখতে হবে। সেদিন সেই দলটি কোথায় গিয়েছিল, আজকে এই দলটি মিসেস সান্যালের মুন্ডু লাল শালুতে মুড়ে নিয়ে কোথায় চলেছে, সব কিছু তাকে জানতে হবে। আচমকা পুরো দলটি উঁচু ঢাল বরাবর উঠতে লাগলো। এ কি, সামনের জমি ঢালু নাকি? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু তারপরেই টপাটপ দলটা অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো। তিতির বুঝল জায়গাটা খানিকটা বাটির খোলের মতো। সে যতটা সম্ভব গাছপালায় নিজের শরীরটাকে মিশিয়ে ঢাল বরাবর উঠে এলো, আর এসেই দেখতে পেল সত্যি জায়গাটা বাটির খোলের মতোই। আর পুরো দলটা দাঁড়িয়ে রয়েছে সেই খোলের কেন্দ্রে। ওরা যাই করুক তাই উপর থেকে দেখতে পাবে তিতির। কিন্তু এই অন্ধকারে ছবি উঠাতে গেলে আরেকটু ওদের কাছে যেতে হবে। ওদিকে সন্তজির নির্দেশে পালকিটাকে একপাশে নামিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। 4 জন পুরুষ আশ্রমিক ঝপাঝপ কোদাল চালিয়ে আলগা মাটি খুঁড়ে চলেছে। বোঝাই যাচ্ছে জায়গাটা এর আগেই খোঁড়া হয়েছিল। তিতির আরেকটু এগিয়ে এসেছে। কি আছে ওখানে? উত্তর মিলল অচিরেই। আর যা শুনল তাতে তিতিরের কান মাথা ভোঁ ভোঁ করে উঠল। সেই দিন ওই মেয়েটিকে এখানেই পুঁতে রাখা হয়েছিল তো? মাদাম সুফিন ঘাড় নাড়ালেন। যখন পোঁতা হয় সে জীবন্ত ছিল নিশ্চয়ই? হ্যাঁ, পাশের গ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল ভুলিয়ে ভালিয়ে, বাচ্চা মেয়ে। কেউ দেখেনি তো? না, এসব কাজ কি আর নতুন হচ্ছে নাকি? করে করে পুরনো হয়ে গিয়েছে। কথাটা বলেই মাদাম সুফিন হেসে উঠলেন। কিন্তু তিতিরের যেন পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জ্বলে উঠল। কি ভয়ঙ্কর শয়তান এরা! কে বেশি ভয়ঙ্কর, একটু আগে গুহার ভিতরে দেখা সেই ভয়ঙ্কর জীবটা, নাকি এই সন্তজি? এই লোকটা তো জীবন্ত পিশাচ। কিছুক্ষণের ভেতরেই কোদালে ধাতব কিছু লেগে ঠং করে একটা আওয়াজ হলো। আওয়াজটা শুনে মুহূর্তে সকলে সচেতন হয়ে উঠল। তিতির দেখল কিছুক্ষণের ভিতরেই মাটির ভিতর থেকে তোলা হলো একটা কাঠের বড় বাক্স। চাপ চাপ মাটি লেগে আছে পুরো বাক্সটা জুড়ে। সন্তজির নির্দেশে মাদাম সুফিন বাক্সটার ডালা খুলতেই ঢক করে একটা শব্দ বেরিয়ে এলো সেখান থেকে। আর তারপরেই 2 জন লোক ডালার ভিতর থেকে টেনে বের করে আনলো একটি দেহ, একটি বাচ্চা মেয়ে। কি আশ্চর্য! 7 দিন হয়ে গেল, এখনো শরীর যেন একেবারে টাটকা। বোঝার উপায় নেই যে 7 দিন আগে এই মেয়েটিকে মেরে পুঁতে দেওয়া হয়েছে। সুতোর পাতলা কাপড় পুরো দেহে জড়ানো, মুখটা হাঁ হয়ে আছে। সম্ভবত দমটুকু নেওয়ার শেষ চেষ্টাটুকু করেছিল। হাতটা পেছনের দিকে পিছ মোড়া করে বাঁধা, যাতে কোনোভাবেই বেরিয়ে না আসতে পারে।
তিতিরের শ্বাস ভারী হয়ে আসছে। একটা অব্যক্ত যন্ত্রণায় সে যেন দম নিতে পারছে না। আহারে, কোন মায়ের কোল খালি করে চলে গেল একটা ফুটফুটে মেয়ে। কিছুক্ষণের মধ্যেই মেয়েটির হাতের বাঁধন খুলে টান টান করে শুইয়ে দেওয়া হলো। ওদিক থেকে পালকি খুলে নিয়ে আসা হলো সুচরিতা দেবীর ছিন্ন মুন্ডুটা। সন্তজির ইশারায় একটি লোক চাপাতির মতো একটা ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে গেল বাচ্চা মেয়েটির দেহের দিকে। আঁতকে উঠল তিতির। কি করতে চলেছে ওরা? ভয়ে আতঙ্কে তিতির চোখ বন্ধ করে নিল। এই দৃশ্য সে দেখবে না কিছুতেই, কিছুতেই না। এতটা পাষাণ সে নয়। কিছুক্ষণ পরে তিতির যখন চোখ খুলল, তখন বাচ্চাটির দেহটি চাপাতির আঘাতে মুন্ডহীন হয়ে গিয়েছে। মুন্ডটি ইতিমধ্যেই কোথাও সরিয়ে ফেলেছে ওরা, বদলে সেখানে রাখা হয়েছে সুচরিতা দেবীর ছিন্ন মুন্ডুটা। কি করতে চলেছে এরা? আচমকা সন্তজি এগিয়ে এসে হাঁটু মুড়ে বসলেন দেহটির পাশে। তারপর একটা ছুরি বের করে নিজের কবজির কিছুটা চিরে ফালা করতেই ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে এলো সেই জায়গা দিয়ে। প্রথমে ফোঁটা ফোঁটা, তারপর চুইয়ে চুইয়ে। এক মুহূর্ত দেরি না করে সন্তজি সেই রক্ত দেহটি আর মুন্ডটির সংযোগস্থলে ফোঁটা ফোঁটা করে ফেলে সেই লাল শালুটি খুব যত্ন করে মাথার উপর দিয়ে কাঁধ পর্যন্ত পেঁচিয়ে ভালো করে বেঁধে দিলেন। তারপর খুব যত্ন করে পুরো দেহটা তুলে সেই বাক্সের ভিতরে রেখে ডালাটা বন্ধ করে দিলেন। তিতির অবাক চোখে দেখল সেই ডালাটা খুব দ্রুততার সঙ্গে সেই গর্তের ভিতরে রেখে ঝপাঝপ করে মাটি দিয়ে জায়গাটা ভরে দিল লোকজন। কি করলো এরা? এটাই কি সেই উপাচার? কি হবে এতে? অভিনেত্রী ফিরবে নতুন রূপে, নতুন দেহে, বার্ধক্যকে হারিয়ে নতুন রূপে, নতুন যৌবন নিয়ে। আজ থেকে ঠিক 3 রাত্রি পরে। তোমরা তৈরি থেকো, প্রক্রিয়া সম্পূর্ণ হলো। এবার চলো সকলে আশ্রমে ফিরি। গভীর মগ্নতায় এসবই দেখছিল তিতির, তাই খেয়াল করল না একটা ছায়ামূর্তি তারই মতো অন্ধকারে মিশে তাকে নজরে রাখছে। না, অনেক হয়েছে, আর এখানে নয়। যেটুকু প্রমাণ জোগাড় করবার তা হয়ে গিয়েছে। কথাটা ভাবতে ভাবতেই সোজা হয়ে উঠে দাঁড়ালো তিতির। আর তখনই তার কানে গেল সন্তজির রিন রিনে স্বরটা। মাদাম সুফিন, নতুন মেয়েটির কি খবর? অপা, হ্যাঁ, একটু খোঁজ নিন তো, সে এখন কোথায়? ঠিক এমন সময় সাপের হিস হিসে স্বরটা যেন বেশি করে ছড়িয়ে পড়ল বাতাসে। আমার পোষ্য আমায় বারবার বলছে এখানে এমন কেউ আছে যার এখানে থাকার কথা নয়। আপনি ওকে আজ নিয়ে গিয়েছিলেন নিঃসন্নালের ঘরে? হ্যাঁ সন্তজি, আপনি যেমন বলেছিলেন তেমনই করেছি। ভেরি গুড। মেয়েটা তাহলে টোপটা গিলেছে? কিন্তু সন্তজি, আমার মনে হচ্ছে কোথাও যেন ভুল হচ্ছে। সেদিনই তো আসল গুপ্তচর ধরা পড়ে গিয়েছে। আমরা সঠিক লোককেই শাস্তি দিয়েছি। আচ্ছা, তোর কি মনে হয়? হ্যাঁ, কি মনে হয়? সন্তজি পদটা এমনি এমনি পেয়েছি আমি? আমায় ঠিক ভুল শেখাচ্ছিস? এত বড় সাহস! আচমকা কেউটে সাপের মতো ফোঁস করে উঠল সন্তজির রিন রিনে স্বরটা। আর সেই স্বরেই কেমন যেন মিয়ে গেলেন মাদাম সুফিন। না না সন্তজি, আমার উপরে কথা বলা আমি একদম পছন্দ করি না মাদাম। সেটা এতদিনে আপনার জেনে যাওয়া উচিত ছিল। আবার ভেসে উঠল সেই রিন রিনে স্বরটা। যে গুপ্তচর হবে সে গেটের সামনে মারামারি ঠেলাঠেলি করে নিজেকে সকলের সামনে আনবে না, তাই না? আমার মনে হয় আসল গুপ্তচর খুব
চালাকি করে টোকেনটা বদলে নিয়েছিল ওই মেয়েটার সঙ্গে। আর আমার সন্দেহ যদি ভুল না হয় তাহলে ওই মেয়েটি গুপ্তচর। ওর চোখ আমি দেখেছি, ওর ওই চোখের ভিতরে অনেক রহস্য আমি দেখেছি সেই দীক্ষার দিন থেকেই। ধমক খেয়ে মাদাম সুফিনের গলার স্বরটা বদলে গিয়েছে মুহূর্তেই। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে আসল অপরাধীকে ধরছি। কেউ যদি সত্যি থেকে থাকে তাহলে সে আমার হাত থেকে বাঁচবে না। আচ্ছা, আসল অপরাধীকে কি করে ধরবে তুমি? ওদের প্রত্যেকের দরজার বাইরে আমি ভূষাকালি ছড়িয়ে এসেছি। এদের মধ্যে কেউই যদি বের হয় তাহলে নিশ্চয়ই তার দরজার বাইরে পায়ের ছাপ পড়বে, সেখান থেকেই। বাকি কথাটা তিতিরের আর কানে ঢুকলো না। একটু আগে একটা অন্যরকম ভয় তাকে গ্রাস করেছিল, কিন্তু এই কথোপকথনগুলো শুনে সে যে ধরনের ভয় পেল তার কাছে সেসব কিছুই নয়। ও ধরা পড়ে গিয়েছে, সন্তজি ওকে ধরে ফেলেছেন। সুচরিতা সান্যালের কাছে তাকে নিয়ে যাওয়াটা আসলেই একটা টোপ ছিল যেটা সে বোকার মতো গিলে খেয়েছে। এরপর কি হবে? মাদাম সুফিন মিথ্যা কথা বলবেন না। নিশ্চয়ই তিনি দরজার বাইরে ভূষকালি ছড়িয়েছিলেন, তা না হলে তিনি বলবেনই বা কেন? সে যে ঘর থেকে বেরিয়েছে তাতেই স্পষ্ট হয়ে গিয়েছে যে সেই গুপ্তচর। এখানকার খবর পাচার করবার জন্যই তার আগমন। তাই দোতলার সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছিল, যাতে কেউ এই ভূষকালির ব্যাপারটা ধরতে না পারে। কি করবে সে এখন? পালাতে পারবে নাকি শেষ রক্ষা হবে না কিছুতেই? ঠিক এমন সময় অন্ধকারে মিশে একটা ছায়া মূর্তি তার পাশেই ফিসফিস করে বলে উঠল, এখনো এখানে দাঁড়িয়ে থাকবে? বাঁচতে চাইলে পালাও এক্ষুনি। কথাটা বলে অন্ধকারের ভিতরেই একটা ছায়ামূর্তি তার কবজি ধরে টানতে টানতে আশ্রম বাড়ির দিকে ছুটল। তিতির যেন একটা ঘোরের মধ্যে। কি হচ্ছে কিছুই যেন বুঝে ওঠার শক্তি তার লোপ পেয়েছে। সে শুধু বুঝতে পারছে একটা অবয়ব তার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু তার গলার আওয়াজটা ভীষণ চেনা লাগছে তিতিরের। গত 3 দিন ধরে অনবরত বৃষ্টি হয়েই চলেছে, কখনো ঝমঝম কখনো ঝিমঝিম, কিন্তু থামছে না। দোতলার উত্তর দিকের বারান্দায় দাঁড়িয়ে রয়েছে তিতির। এখানকার ঝুল বারান্দায় রেলিং নেই, তবে পাথর কেটে প্রায় 1 বুক উচ্চতার একটা গার্ড ওয়াল রয়েছে, যাতে কেউ ওই উঁচু থেকে পড়ে না যায়। তিতিরের চোখের দৃষ্টি সামনের লনে। একজন নারী এই ঝিমঝিমে বৃষ্টির মধ্যে হেঁটে বেড়াচ্ছে আশ্রমের বাগানে। বৃষ্টির জলে তার মাথা, পরনের পোশাক সব ভিজে যাচ্ছে, কিন্তু সেই নারী যেন নির্বিকার। মহিলাটির হাঁটার ভঙ্গিও কেমন যেন অদ্ভুত, থপ থপ করে, বাচ্চাদের মতো, খানিকটা টলমল করছে। এমন সময় কড়াত করে একটা বাজ পড়তেই মহিলাটি থমকে আকাশ পানে চাইল। আর তখনই দেখতে পাওয়া গেল মহিলার চেহারা, সুচরিতা সান্যাল। মুহূর্তের মধ্যেই তিতিরের চোখের সামনে সেই রাতের দৃশ্যটা ভেসে উঠল। সেই ভয়ঙ্কর জিনিসটির আঘাতে ধড় থেকে মুন্ডু বিচ্ছিন্ন হওয়া, তারপর সেই মুন্ডুটিকে মাটির ভিতরে পুঁতে দেওয়া। মনে পড়ল সেই মুহূর্তে বলে ওঠা সন্তজির কথাগুলো। অভিনেত্রী ফিরবে নতুন রূপে, নতুন দেহে, বার্ধক্যকে হারিয়ে নতুন রূপে, নতুন যৌবন নিয়ে। আজ থেকে ঠিক 3 রাত্রি পরে তোমরা তৈরি থেকো, প্রক্রিয়া সম্পূর্ণ হলো। গত রাত্রি তো ছিল সেই 3য় রাত্রি। সুচরিতা সান্যালের চেহারা থেকে মুছে গিয়েছে বার্ধক্য, মুছে গিয়েছে বয়সের সকল চিহ্ন। এই সেই রূপময়ী 60-এর দশকের মহানায়িকা, যাকে একটিবার দেখবার বাসনায়, ছোঁয়ার বাসনায় আকুল হয়ে থেকেছে সকল চিত্রপ্রেমীরা। সেই রূপ নায়িকা
আবার ফিরে পেয়েছেন, আবার পুনর্জন্ম হয়েছে তার। কিন্তু কিসের বদলে? চুরি করে আনা এক শিশুর জীবনের বিনিময়ে। আচ্ছা, সুচরিতা দেবী কি এই বিনিময় মূল্যটা জানতেন? জেনেও এরকম কাজ তিনি করেছেন? হতেই পারে, এরা সব কিছু পারে। মুহূর্তের মধ্যেই এক চরম ঘৃণায় তার পুরো শরীর রি রি করে উঠল। ওদিকে মাঠে ততক্ষণে ছাতা, তোয়ালে, শুকনো পোশাক নিয়ে দৌড়ে এসেছে দক্ষিণ মহলের সেবাই তার আশ্রমিকরা। সম্ভবত ওদেরই নজর ফাঁকি দিয়ে তিনি কখন যেন পালিয়ে এসেছেন এখানে। সকলে তাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে দক্ষিণ মহলের দিকে। পুরো দৃশ্যটাই বড় অদ্ভুত। ঠিক এমন সময় কানের পিছন থেকে ভেসে এলো এক শীতল কণ্ঠস্বর। তুমি এখানে কি করছো? চমকে উঠল তিতির। মাদাম সুফিন! কিন্তু এ কি অবস্থা হয়েছে তার? ডান দিকের গালটা অনেকটা কাটা, যেন খুব ধারালো কিছু দিয়ে জায়গাটা চিরে দেওয়া হয়েছে। কি হলো? তুমি কি করছো এখানে? ম্যাডাম, ম্যাডাম সুচরিতা দেবী। খানিকটা ঢোক গেলে বিড়বিড় করে উঠল তিতির। উনি উনি কেমন যেন বদলে গিয়েছেন। দেখে মনে হচ্ছে ওনার বয়স কমে গিয়েছে। মাদাম সুফিনের তীক্ষ্ণ শীতল অন্তর্ভেদী দৃষ্টি যেন তিতিরকে ভিতর থেকে ঝাঁঝরা করে দিচ্ছে। তিনি যেন বুঝে নিতে চাইছেন তিতিরের ভিতরে লুকিয়ে থাকা আসল সত্যিটা। কিন্তু তিতিরও জানে এই সময় দুর্বল হওয়ার অর্থ ধরা পড়ে যাওয়া। মাদাম সুফিন এই মুহূর্তে এক আহত বাঘিনী, আর আহত বাঘিনী সাধারণ বাঘিনীর থেকে অনেক গুণ ভয়ঙ্কর হয়। মুহূর্তের মধ্যে চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠল একটি দৃশ্য, সেই রাতের। বিছানায় শুয়ে কোনো রকমে নিজের উত্তেজনাকে প্রশমিত করে শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিল তিতির। একটু আগেই যা যা ঘটল আর এক্ষুনি যা যা ঘটতে চলেছে, তার জন্য তাকে শান্ত হতেই হবে। কথাটা ভাবতে না ভাবতেই দুম দুম করে দরজায় কে যেন বাড়ি দিল। দরজা খোলো বলছি, দরজা খোলো! বাইরে থেকে মাদাম সুফিনের তীক্ষ্ণ চিৎকার। অপা, বেরিয়ে এসো বাইরে! সেই সঙ্গে পাশের দরজাতেও দুমদুম করে বাড়ি পড়ছে। তিতির চুলটা আর পোশাকটা একটু আলুথালু করে দরজাটা খুলে বাইরে এলো। বাপখানা এমন যেন গভীর ঘুম থেকে উঠে এসেছে। তার মতো যারা নতুন ছিল সেই বাকিরাও উঠে বেরিয়ে এসেছে বাইরে। তিতির ছাড়া সকলেরই চোখ মুখ বিস্ময়ে থমথমে। তিতির দেখল হ্যারিকেন হাতে দাঁড়িয়ে রয়েছেন মাদাম সুফিন আর তার কয়েকজন অনুসঙ্গিনী, আর ঠিক তারই পাশে দাঁড়িয়ে রয়েছেন সন্তজি। সন্তজির মুখ দেখা যাচ্ছে না, কিন্তু মাদাম সুফিনের মুখ পুরো থমথম করছে। চোখের দৃষ্টি তিতিরের দরজার বাইরেটা। জায়গাটাতে সত্যি সত্যি ভূষকালি ছড়ানো রয়েছে, আবার সেখানে রয়েছে তিতিরের জুতোর ছাপ। ভূষকালি মাখা জুতোচোরা প্রমাণ হিসেবে রয়েছে দরজার বাইরে। সবকিছু এই মুহূর্তে এটাই প্রমাণ করছে যে তিতির বাইরে বেরিয়েছিল। কিন্তু তারপরেও এখন এখানে সকলের মুখ থমথম করছে কেন? ঠিক এমন সময় তার দৃষ্টি পড়ল পাশের দরজার বাইরের অংশটিতে। সেখানে তিতিরের মতোই ছড়ানো রয়েছে ভূষাকালি, কিন্তু অবাক করা বিষয়, সেই ভূষাকালির উপরেও জুতোর ছাপ পড়েছে। একই সঙ্গে পাশে রাখা জুতো জোড়াতেও সেই একই ভূষকালির দাগ। দেখেই মনে হবে সেই জুতো পরে ভূষকালির উপর দিয়ে কেউ হেঁটেছে। তিতির আবার পাশের দরজার দিকে তাকালো, সেখানেও একই জিনিস। মাদাম সুফিন যে কয়টি দরজার সামনে ভূষকালি ছড়িয়ে গিয়েছিলেন তার প্রত্যেকটির উপর জুতোর ছাপ। শুধু তাই নয়, প্রত্যেকটা জুতো ভূষকালিতে মাখামাখি। দেখেই মনে হচ্ছে প্রত্যেকেই আজ রাতে ঘরের বাইরে বেরিয়েছিল। সেসব দেখে করিডোর জুড়ে মৃদু গুঞ্জন উঠল। কে কে বেরিয়েছিলে আজ রাতে?
চিৎকার করে উঠলেন মাদাম সুফিন। বলো, কে বেরিয়েছিলে? কে নির্দেশ অমান্য করেছিলে? সকলেই চুপ। কি হলো বলো? চুপ করে রইলে কেন? বলো, না হলে প্রত্যেকেই শাস্তি পাবে। মাদাম সফিন, কালো কাপড়ের আড়াল থেকে ভেসে এলো সন্তজির কণ্ঠ। এইভাবে আসল দোষীকে কখনোই ধরতে পারবেন না। আজ রাতে এদের মধ্যেই কেউ একজন বেরিয়েছিল, সম্ভবত এদের মধ্যেই সে লুকিয়ে আছে, আর নিজের অপরাধ আড়াল করতে সে বাকিদেরকেও এই অপরাধে সামিল করছে, যাতে আমরা তাকে ধরতে না পারি। প্রত্যেকের জুতো দরজার বাইরে থাকে, সে জেনে শুনে প্রত্যেকের জুতোতে ভূষো কালি মাখিয়ে মেঝের উপরে পায়ের ছাপ এঁকেছে। কি মনে হয় আপনার? সে এতই নীতিবাজ? সে বড়ই ধুরন্ধর। তবে এটাও প্রমাণিত হয়ে গেল, প্রথম দিন যাকে শাস্তি দেওয়া হলো সে কোনো গুপ্তচর ছিলই না, বরং আসল গুপ্তচর আমাদের মধ্যেই এখানে রয়েছে। তিতিরের মনে হলো সন্তজি কথা বলতে বলতে কাপড়ের আড়াল থেকে তার দিকে তাকিয়েই কথাগুলো বলছেন। কিন্তু আপনার প্রতি একটা প্রশ্ন রয়েছে। কথাটা বলতে বলতেই তিনি একেবারে এগিয়ে এলেন মাদাম সুফিনের নিকটে। তারপর ডান হাতটা দিয়ে তার দুটো গাল চেপে বিড়বিড় করে বলে উঠলেন, আপনাকে যখন আমি বিশেষ একজনকে নজরে রাখতে বলেছিলাম, সেটা না শুনে সবাইকে নিয়ে এই নাটকটি করবার কি দরকার ছিল জানতে পারি? হ্যাঁ, কি দরকার ছিল? আচমকা যন্ত্রণায় কুঁকিয়ে উঠলেন মাদাম। তিতির এত দূর থেকেও স্পষ্ট দেখতে পাচ্ছে সন্তজির হাতের নখগুলো কেমন যেন তীক্ষ্ণ ফলার মতো করে গেঁথে যাচ্ছে মাদামের গালে। পরের বার থেকে ঠিক যতটুকু বলবো ততটুকুই করবেন, ঠিক আছে? অতিরিক্ত মাথা চালাতে চেষ্টা করবেন না। কথাটা বলে তিনি যেই হাত সরাতে গেলেন, অমনি বুড়ো আঙুলের নখের তীক্ষ্ণ মাথাটা ফালা করে দিল মাদাম সুফিনের গালের একদিকটা। দৃশ্যটা মুহূর্তের মধ্যেই চোখের সামনে থেকে সরে গেল। মাদাম সুফিন একইভাবে তার দিকে তাকিয়ে রয়েছেন। মাদামের এই গালের ক্ষত তার জন্য। এটা কি করে সম্ভব ম্যাডাম? এই আশ্রমে অনেক কিছুই সম্ভব, শুধু তার উপর সন্তজির কৃপা থাকতে হয়। ব্যাস, তুমি এখন নিজের ঘরে যাও। ওকে ম্যাডাম। কথাটা বলেই তিতির আর দাঁড়ালো না। এখানে বেশিক্ষণ থাকা উচিত নয়। সেই ঘটনার পরে সকলেই কম বেশি সচেতন হয়ে গিয়েছে। তিতিরের মনে হয় এখানে সিসিটিভি নেই, কিন্তু সর্বক্ষণ অনেক জোড়া চোখ তাকে যেন পাহারায় রেখেছে। এক চুল এদিক ওদিক হলে হুড়মুড় করে ভেঙে পড়বে এই দাসের ঘর। সে প্রথমে ভেবেছিল এখানে সুচরিতা দেবীর একটি ছবি তুলবে, এখানকার আসল রহস্য জানবে, তারপর কেটে পড়বে। কিন্তু সেই রাতে চোখের সামনে যা যা দেখেছে, তারপর যা যা জেনেছে, তার উদ্দেশ্য বদলে গিয়েছে। এই আশ্রম যদি এখানে থাকে, তাহলে দিনের পর দিন এরা লুকিয়ে বাচ্চা চুরি করে আনবে, তারপর একের পর এক মায়ের কোল খালি করবে। তাই এর শেষ দেখাটা ভীষণ জরুরি। তার চেয়েও বেশি জরুরি সেদিনের সেই ভয়ঙ্কর জীবের ব্যাপারে বিশদে জানা। কোনো না কোনো লুপহোল তো থাকবেই, সেটাই খুঁজে বের করতে হবে তাকে। তবে ভরসার কথা একটাই, যে এই যুদ্ধে সে আর একলা নয়। এমন একজন রয়েছে তার সঙ্গে, যে সেই রাতে তার প্রাণ রক্ষা করেছিল। তিতির নিজের দরজা ছাড়িয়ে আরো 2 দরজা সামনে এগিয়ে এলো। তারপর একটা জোরে শ্বাস নিয়ে দরজায় টোকা দিল, কিন্তু সেই টোকাটা একটু ভিন্ন রকমের। কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই দরজাটা খুলে গেল। তিতির একবার দুদিকে দেখে সুরুত করে ঢুকে গেল সেই ঘরের ভিতরে। আর তখনই ঘরের ভিতরে যাকে দেখা গেল, তাকে আমরা আগেই দেখেছি। হ্যাঁ,
সেই হরিয়ানার মেয়েটি। অন্য দিনের চঞ্চল ভাব বা বাচ্চামো এই মুহূর্তে একদমই দেখা যাচ্ছে না, বরং প্রচণ্ড গম্ভীরভাবে সে কান ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে দরজায়। করিডোরে কি কেউ চলাফেরা করছে? কই না তো। সে দ্রুত হাতে একটা কাপড়ের টুকরো নিয়ে দরজার নিচের ফাঁকটা বন্ধ করে দিল, ওই ফাঁক দিয়েও যাতে তাদের কথাবার্তার শব্দ না যায়। এতটাই তৎপর সে। তিতির অবাক চোখে তাকে দেখছিল, আর অবাক চোখে সেই রাতের কথা ভাবছিল। তুমি কি পাগল হয়ে গিয়েছো? ওখানে দাঁড়িয়ে কি করছিলে? চাপা স্বরে চিৎকার করে উঠেছিল মোহর। মেয়েটা জঙ্গলের পথ ধরে হিড় হিড় করে তাকে টানতে টানতে নিয়ে চলছে। এখনকার নাম সাংভি। যেদিন প্রথম জেনেছিল তার নাম মোহর, তাতে একটু অবাকই হয়েছিল তিতির। হরিয়ানার মেয়ের এমন বাঙালি নাম কেন হবে? উত্তরে জানতে পেরেছিল এই নাম নাকি তাদের বাড়িতে ভাড়াটে আসা এক বাঙালি দম্পতির দেওয়া। সেই মেয়ে এখন শুদ্ধ বাংলা বলছে। তুমি যে এই কাজে বেরিয়েছিলে আমিও সেই কাজেই এসেছি। তবে আপাতত আমি তোমায় নিয়ে পালাচ্ছি যাতে তুমি বেঁচে যাও। তোমার কি মনে হয় তুমি একলাই সেদিন স্পাই হিসেবে সেবাশ্রমে ঢুকেছিলে? আমি তো স্পষ্ট দেখেছিলাম তুমি গেটে দাঁড়িয়ে ওদের মারপিটের সুযোগ নিয়ে কি সুন্দর টোকেনটা বদলে নিয়েছিলে। অবশ্য জঙ্গলের পথ ধরে আমি আগেই তোমায় দলে মিশে যেতে দেখেছিলাম। তুমি দেখেছিলে আমাকে? তাহলে ওদের জানিয়ে দাওনি কেন? কেন জানাবো? তুমি তো আমার কোনো ক্ষতি করনি। যেটুকু বুঝেছিলাম তুমিও আমার মতো উদ্দেশ্য নিয়েই এসেছো, আর তা হলো এই সদাময়ীর রহস্যভেদ। আর একটা কথা তুমি নিশ্চয়ই শুনেছ, শত্রুর শত্রু কিন্তু মিত্র হয়। আমি এখানে একজনকে খুঁজতে এসেছি। কাকে? কয়েক বছর আগে আমার দিদি এখানে এসেছিল, এই আশ্রমে, তোমার মতোই একজন গুপ্তচর হিসেবে। এখানকার কিছু তথ্য বাইরে নিয়ে যাওয়াই তার উদ্দেশ্য ছিল। আমি জানি না কি করে, কোনো এক উপায়ে আমাদের একটা চিঠি পাঠিয়েছিল। জানিয়েছিল সে 15 দিন কাজটা শেষ করেই বাইরে বেরিয়ে আসবে। সে সান্তজিকে বলেই নাকি আসবে। তাকে এখানে নাম দেওয়া হয়েছিল তীর্থা। কিন্তু ব্যাস, ওইটাই শেষ যোগাযোগ। তারপর আর কোনো খবর আসেনি। আর সেও এই আশ্রম থেকে আর বেরোয়নি। কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল এই নামের কোনো মহিলা নাকি ওনাদের আশ্রমে যায়নি। ওরা পুরো প্রমাণ লোপাট করে দিয়েছিল। দিদির কি হয়েছিল সেই রহস্য ভেদ করতেই আমি এখানে এসেছি। কথাটা বলতে বলতেই প্রায় আশ্রমের পেছন দিকের দরজা দিয়ে মূল গৃহে প্রবেশের আগে থমকে দাঁড়ালো তিতির। না, আমি যাব না। কেন? তুমি শুনলে না ওরা কিরকম করে ভূষাকালি ছড়িয়ে রেখেছে দরজার সামনে? আমি তো ধরা পড়ে যাব। না, তুমি ধরা পড়বে না। তুমি আমার সঙ্গে এসো। মোহরের পিছু পিছু তিতির এসে অবাক। ওর কাছে ছোট্ট একটা টর্চ লাইট। সেই আলোয় অন্ধকার করিডোরে সে যা দেখল তাতে বিস্ময়ে অবাক হয়ে গেল। জুতোগুলো প্রত্যেকের দরজার বাইরেই পড়েছিল। আশ্রমের নিয়ম ঘরের ভিতরে জুতো পরে প্রবেশ নিষেধ। বেরোনোর আগে আমি প্রত্যেকের জুতোর ছাপ তাদের ভূষাকালির ওপর এমনভাবে ফেলে রাখি যে এখন মাদাম সুফিন তো দূরের কথা, সান্তজি এসেও ধরতে পারবেন না যে আসল অপরাধীকে। হয় প্রত্যেককে শাস্তি দিতে হবে, নতুবা কাউকেই নয়। তুমি এখন ঘরে যাও, জামা কাপড় ছেড়ে শান্ত হয়ে শুয়ে থাকো। এমনভাবে থেকো যেন কিছুই জানো না কি হচ্ছে। বাকিটা পরে হবে। সত্যি বলতে সেদিন যদি এই মোহর এসে তাকে রক্ষা না করত, তাহলে তিতির সেদিন ধরা পড়েই যেত। এই মেয়েটির হয়তো তার চেয়েও বয়স কম, কিন্তু কি অসীম সাহস আর উপস্থিত বুদ্ধি। ছটফটে চেহারার আড়ালে যে এমন এক গভীর মস্তিষ্ক থাকতে পারে তা এই মুহূর্তে তাকে না দেখলে বিশ্বাসই করতে পারত না তিতির। মেয়েটা এসেছে নিজের দিদির খোঁজে। দিদি কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা সে জানে না,
তারপরও তাকে খোঁজার যে অদম্য চেষ্টা, তিতির নিশ্চিত এই মেয়ে বিফল হবে না কিছুতেই। দরজার উল্টো দিকে কোনো শব্দ না পেয়ে দরজার কাছ থেকে সরে এলো মোহর। তারপর প্রায় ফিস ফিস করে জিজ্ঞাসা করলো, এভাবে আমার ঘরে এলে বিপদ বাড়বে দুজনেরই। ওরা আড়াল থেকে হলেও আমাদের ওপর নজর রাখে। সকলেই এখন ঘায়েল বিল্লি, একবারে মুখিয়ে আছে আক্রমণের জন্য। বলো কি বলবে? সুচরিতা সান্যালকে দেখলাম, একদম যুবতী, অথচ সেদিন রম বুপাচারের ফলাফলই তাই। আপাতত ওর শরীরে এক কিশোরীর জীবনরস মিশিয়ে দেওয়া হয়েছে। ওই বুড়ি অনেক দিন বাঁচবে। বড় লোকের ঘরের বুড়ো বুড়িরা এইভাবেই কোটি কোটি টাকা খরচ করে এদের থেকে যৌবন কিনেছে। এসব থামাতে হবে মোহর, এসব না থামালে। জানি, কিন্তু আমাদের জানতে হবে যার কথা তুমি বলছিলে তা আসলে কি। কোনো শক্তি যার ওপর ভর করে এদের মতো আস্ফালন? আমার মনে হয় ওই সন্তজিও সাধারণ কেউ নন। সব জানতে পারবো। আজ রাতে তৈরি থেকো। কি করবে তুমি? 3 তলার দক্ষিণ দিকের একটা ঘরের কথা বলেছিলাম, তোমায় মনে আছে? ঝুল ফাঁদ, নোংরা, একেবারে আবর্জনা ভর্তি। হ্যাঁ, তুমি নাকি দেখেছো যে ওই ঘরে নাকি কেউ যায় না। মোহর মাথা নাড়ালো, দু চোখে গভীর চিন্তার রেখা। আজ রাতে আমরা ওখানে যাব, তৈরি থেকো। ধপ করে মানুষটাকে আছাড় মারতেই প্রায় আঁতকে উঠল তিতির। সেই মুহূর্তে হাতে একটা হ্যারিকেন ধরে আছে। হ্যারিকেনের আলোয় 3 তলার ধূলি ধূসরিত দক্ষিণ দিকের ঘরটি পরিষ্কার করে ফুটে উঠছে তার চোখের সামনে। কিন্তু এখানে তিতির আর মোহর একলা নয়, তাদের সঙ্গে এই ঘরে রয়েছে আর একজন মানুষ। অবস্থা দেখে মনে হচ্ছে তাকে অপহরণ করে বন্দি করা হয়েছে। হ্যারিকেনের আলোয় দেখা যাচ্ছে মানুষটার হাত পেছন থেকে বাঁধা। শুধু হাত নয়, চোখ মুখও একই সঙ্গে বাঁধা, যেটা এই মুহূর্তে একটা থলের আড়ালে ঢাকা। হ্যাঁ, একটা চটের থলে দিয়ে তার পুরো মাথাটা বেঁধে দেওয়া হয়েছে। মানুষটা পাথুরে মেঝেতে পড়েই কুঁকিয়ে উঠল ভয়ঙ্করভাবে। মোহর দ্রুততার সঙ্গে রুগ্ন শরীরটা তুলে বসিয়ে একটা চেয়ারের পায়ার সঙ্গে হাত দুটো বেঁধে দিল ভালো করে। তিতির কিছু বলতে যাচ্ছিল মোহরকে, কিন্তু মোহর ঠোঁটে আঙুল ঠেকিয়ে তাকে চুপ করে থাকার নির্দেশ দিল। আজকের কাজ শুরু হওয়ার আগে মোহর তাকে ভালো করেই বুঝিয়ে দিয়েছিল, যাই হয়ে যাক তিতির ভুলেও যেন কথা না বলে। মোহর গলার কাছের বাঁধনটা আলগা করে টান মেরে খুলে ফেলল চটের থলেটা। আর তখনই দেখা গেল অপহৃত ব্যক্তিকে। মাদাম রীতা, হ্যাঁ, সেই অশীতিপর বৃদ্ধা যে নিজের তত্ত্বাবধানে তাদের দীক্ষা প্রদান করেছিল, সেই বৃদ্ধা এই মুহূর্তে তাদের বন্দিনী। প্রত্যেক দিন মধ্যরাত্রের ঠিক পরপরই পুরো আশ্রম জুড়ে মাদাম রীতা একবার টহল দেন। আমরা সেই সময় তাকে অপহরণ করে বন্দি করব। মোহরের প্ল্যান শুনে আঁতকে উঠেছিল তিতির। ওই বৃদ্ধা? কিন্তু কেন? কারণ উনি এই আশ্রমের একজন সবচেয়ে প্রবীণ মানুষ। আমি যেটুকু বুঝেছি, স্বয়ং সন্তজিও ওকে ঘাঁটান না। এরকম মহিলা ছাড়া আমাদের আর কে বলবে ওই ভয়ঙ্কর প্রাণীটি সম্পর্কে? কিন্তু অপহরণ করতে হবেই বা কেন? কারণ উনি স্বেচ্ছায় কিছু বলবেন না। ভয় দেখানো ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু ভয় দেখালেই যে উনি সত্যি কথা বলবেন তার কি মানে? আর তাছাড়া যদি উনি মারা যান, বা যদি আমরা ধরা পড়ে যাই? হ্যাঁ, মারা গেলে কোনো ক্ষতির তো কারণ আমি দেখছি না। উনি ওই সন্তজি বা মাদাম সুফিনের থেকে মোটেও কম নন, তাই তাকে একেবারে দুর্বল ভেবো না। সেদিন তো ওকে দেখেছিলে। ওই যে এসব উপাচার, তাতেও এই বুড়ির ভূমিকা আছে। তারপর একটু থেমে মোহর বলল, ধরা পড়বার সম্ভাবনা রয়েছে, তাই তুমি কোনো কথা বলবে না।
আমিও বোঝাতে চাই না যে দুজনে মিলে কাজটা করেছি। আমায় যে কোনো মূল্যে জানতেই হবে আমার দিদির কি হলো বা কি ওই ভয়ঙ্কর জিনিসটা। দুপুরের কথোপকথন এখনো কানে ভাসছে তিতিরের। তারপর পুরোটা যেন একটা ঝড়ের মতো ঘটনা ঘটল। প্ল্যান মাফিক কিভাবে কাজটি তারা করলো, কিভাবে রাতের অন্ধকারে ওঁত পেতে মাথার পিছনে বাড়ি মেরে মাদামকে ওরা অজ্ঞান করে হাত পা মুখ বেঁধে নিয়ে এলো, সেসব ইতিহাস আপাতত নিষ্প্রয়োজন। এই মুহূর্তে মাদাম রীতা তাদের সামনে পড়ে রয়েছে। এর আগেও বৃদ্ধা অজ্ঞান ছিলেন, এখন ধীরে ধীরে তার জ্ঞান ফিরেছে। মোহর চোখের একটা ইশারা করতেই তিতির হ্যারিকেনের আলোটা কমিয়ে তার মুখের বাঁধন খুলে দিল। কে 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 এনেছো আমায় এখানে? কি চাই তোমাদের? কোথায় এনেছো আমায়? বুড়ি হাঁ করে দম নিচ্ছে পাগলের মতো। বোঝাই যাচ্ছে তার কষ্ট হচ্ছে কথা বলতে। তোমায় আনা হয়েছে আশ্রমের বাইরে। মোহর খানিকটা গলা গম্ভীর করে কেটে কেটে কথাগুলো উচ্চারণ করল, যাতে সে ধরা না পড়ে যায়। বৃদ্ধা কথাটা শুনেই বাতাসে না কুঁচিয়ে কিসের যেন গন্ধ নেওয়ার চেষ্টা করল। তারপর ঠোঁটের কোলে উপহাসের হাসি খেলিয়ে বিড়বিড় করে বলে উঠল, আশ্রমের বাইরে আমায় নিয়ে যাওয়ার ক্ষমতা কারো নেই, তোরও না। আমি আশ্রমেই আছি, এখানকার বাতাসের গন্ধ পাই আমি। আমায় বোকা বানাচ্ছিস হারামজাদি? কি ভেবেছিস গলা মোটা করে আমায় ধোকা দিবি? তোদের কাপড় থেকে আমি আশ্রমিকের গন্ধ পাচ্ছি। তিতির তাকালো মোহরের দিকে। বৃদ্ধা যেন সাক্ষাৎ শয়তানের উপাসক। এর প্রতি তিতির নরম হচ্ছিল। খুলে দে, বাঁচতে চাইলে খুলে দে, এখনো বেঁচে যাবি তোরা। তোদের অপরাধ ক্ষমা করে দেব আমি। খুলে দে, খুলে দে আমায়। মোহর চোয়াল শক্ত করল, তারপর এগিয়ে এসে বৃদ্ধার চুলের মুঠি পেছন থেকে ধরে মাথাটা ঝাঁকিয়ে বলে উঠল, খুলে দেব, তার আগে বলো। কিচ্ছু বলবো না, কিচ্ছু না, কিচ্ছু বলবো না তোকে। কিচ্ছু জানতে পারবি না। এই আশ্রমে আমায় লুকিয়ে রাখতে পারবি না কোথাও। পারবো। হিন্দিতে একটা প্রবাদ আছে, জানিস তো? বগল মে ছোড়া শহর মে ঢিমদোরা। তুই আশ্রমের এমন একটা জায়গায় আছিস যেই জায়গাটা সকলের চোখের সামনে। তাই তুই নিরুদ্দেশ হলে সকলের সব জায়গা খুঁজলেও এখানে তোকে খুঁজবে সবার শেষে। এই জায়গার হদিশ কেবল আমি জানি। আর তোর যা শরীর, না খেয়ে আর কদিন বাঁচবি তুই? জোর একদিন বা দুদিন। তিতির অবাক হলো। মোহর পুরো মিথ্যে বলছে। সত্যিই যদি মাদাম রীতাকে খোঁজা শুরু হয়, তাহলে তিতির নিশ্চিত তারা প্রথম ঘন্টার মধ্যেই মাদামকে খুঁজে নেবে। বাড়িটির এই অংশে কেউ আসে না, কিন্তু যখনই কাউকে খুঁজতে হবে তখন তাদের সবার প্রথমে এই অংশটির কথাই মনে পড়বে। কিন্তু সেটা জেনেও সে মিথ্যে বলল কেন? সম্ভবত একটা মাইন্ড গেম খেলছে মোহর। প্রতিপক্ষকে দুর্বল করে দেওয়ার একটা মোক্ষম চাল। যত বড়ই সে লড়াকু আর জেদি হোক না কেন, স্নায়ু যুদ্ধে হেরে গেল মানে সব গেল। আর এক্ষেত্রেও তাই হলো। তিতির আর মোহর দুজনেই দেখতে পাচ্ছে বাঁধা মুখের আড়ালে যে মুখটা একটু আগে উপহাস করছিল তাদের, তা কেমন যেন সাদা হয়ে যাচ্ছে। কিন্তু মোহর জানে এখানেই থামলে চলবে না। কফিনে শেষ পেরেকটা তাকে মারতেই হবে, না হলে এই বুড়ি তাদের মিথ্যে তথ্য দিতে পারে। আর সব থেকে বড় কথা, এমন যদি পরিস্থিতি তৈরি হয় যে আমি ধরা পড়ে যাচ্ছি, তাহলে আমি তোকে বাঁচিয়ে রাখতে যাবই বা কেন? তার চেয়ে তুই যদি আমার সঠিক সঠিক উত্তর দিয়ে দিস তাহলে বাঁচবি। আমার যা যা জানার আমি সেটা জেনেই চলে যাব। আর সায়েন্সজিকে চিরকুট লিখে জানিয়ে দেব যে তুই কোথায় আছিস। তবে ভাবিস না আমায় মিথ্যে বলে তুই পার পেয়ে যাবি। আমি মাঝে এমন কিছু প্রশ্ন ছুঁড়ে দেব যেগুলোর উত্তর আমার জানা।
কিন্তু তুই যদি মিথ্যে বলেছিস আর এটা ধরা পড়ে যায়, তাহলে তোর কিন্তু আর বেঁচে ফেরা হবে না। বুড়িটি প্রচণ্ড রাগে কিছুক্ষণ থেমে দাঁত কিড়মিড়ি করেই জিজ্ঞাসা করল, কি জানতে চাস বল। মাটির নিচের ঘরের ভয়ঙ্কর জিনিসটা কি? মেয়েটির প্রশ্নে বুড়ির মুখ ঝুলে গেল। বোঝাই গেল এই ভয়ঙ্কর জিনিস সম্পর্কে যে অপহরণকারী জেনে গিয়েছে এটা বুড়ি আন্দাজ করতে পারেনি। তবুও খানিকটা ন্যাকা সুরে প্রশ্ন করে উঠল, কোন জিনিসের সম্পর্কের কথা বলছিস? আমি বুঝতে পারছি না, আমি জানি না কিছু। মোহর আলখাল্লার পকেট থেকে একটা ছোট ছুরি বের করে তীক্ষ্ণ মাথাটা পায়ের তলে কিছুটা ঢুকিয়েই বের করে নিল। মুহূর্তে যন্ত্রণায় কোঁকিয়ে উঠল বুড়িটা। রক্ত বেরোচ্ছে জায়গাটা থেকে। এবার মনে পড়েছে? বলেছিলাম না কোনো চালাকি নয়। বুড়িটি একটু থেমে বিড়বিড় করে বলে উঠল, এই সদাময়ী আশ্রমের মাটির তলে গোপন কুঠুরিতে এই মুহূর্তে ভয়ঙ্কর জিনিস একটা নয়, রয়েছে দুটো। একজন হলেন আমাদের প্রভু, জীবন মৃত্যুর ধারক ললকি, আর অন্যজন তার বাহন। শেষ হলো স্কেটেলসের আজকের বিশেষ নিবেদন অঙ্কুর বরের লেখা শ্রী সদাময়ী সেবাশ্রমের দ্বিতীয় পর্ব। তোমরা চাইলে এখনই মাত্র 29 টাকার বিনিময়ে স্কেটেলসের চ্যানেল মেম্বারশিপ নিয়ে সদাময়ী সেবাশ্রমের অন্তিম পর্ব কিন্তু শুনে নিতে পারো। আর নইলে গল্পটা পরের সপ্তাহের সোমবার ঠিক রাত্রি 10টায় সবার জন্য রিলিজ হওয়া অবধি তোমাদের অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করবে কি না এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমরা সাবস্ক্রিপশান নিলে সাবস্ক্রিপশানের যে অ্যামাউন্টটা সেটা ইন ফিউচার আমাদের স্কেটেলসে আরও এইরকম বড় প্রজেক্টের প্রোডাকশানে কাজে লাগবে। তো তোমরা যদি টিম স্কেটেলসকে সাপোর্ট করতে চাও, পাশে থাকতে চাও, তাহলে কিন্তু অবশ্যই মেম্বারশিপটা নিতে পারো। আজকের গল্প পাঠে ছিল ইন্দ্রনীল ভাদুরী, বিভিন্ন ভূমিকায় ছিল প্রদীপ্তা, সৃষ্টি, মহুয়া, মধুরা, বর্ণালী, দেবস্মিতা, কৌশিক, সুমনা, তিতলি এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল ফিনিক্স অডিওভার্স, পোস্টার ডিজাইনে ছিল রৌমজিৎ, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় আমি শ্রীরূপ। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আগামী সপ্তাহে ঠিক সোমবার রাত্রি 10টায় তোমাদের জন্য সদাময়ী সেবাশ্রমের অন্তিম পর্ব আসতে চলেছে। যদি সেই সময় অবধি অপেক্ষা করতে তুমি না চাও, তাহলে মাত্র 29 টাকার বিনিময় চ্যানেল মেম্বারশিপ নিয়ে অন্তিম পর্বটি শুনে নিতে পারো।